হ্যালো হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? আমার কথা কি শোনা যায়? হ্যালো, তোমরা কি কেউ আছো? জয়েন করেছো ক্লাসে? আমি একটু তোমাদের কমেন্টও দেখতে চাচ্ছি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো? বছরের দ্বিতীয় মাস চলে যাচ্ছে, তোমরা ক্লাস 9-এ। বছরের দ্বিতীয় মাস চলে যাচ্ছে, পড়াশোনা কেমন লাগছে? হ্যাঁ, পড়াশোনা কেমন লাগছে? 2 মাস চলে যাও মানে কিন্তু পড়াশোনা কেমন লাগছে এটা উত্তরটা ঠিকঠাক দেওয়ার মতো যথেষ্ট সময় কিন্তু চলে গেছে। হ্যাঁ, যথেষ্ট সময় কিন্তু চলে গেছে। তোমরা যদি এখন 2 মাস পার করে ফেলেছো, তার মানে হচ্ছে তোমাদের পড়ার যে সময়টা, পড়ার সময় তোমরা আসলে কোন পড়াটা কঠিন লাগছে, কোন পড়াটা সহজ লাগছে, এই জিনিসটা বোঝার মতো যথেষ্ট বড় কিন্তু তোমরা হয়ে গেছো। ঠিক আছে, যথেষ্ট বড় তোমরা হয়ে গেছো বলতে যথেষ্ট সময় তোমরা পার করে ফেলেছো। ঠিক আছে, আমি তোমাদের কাছে প্রথমে শুনতে চাই যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা। ওয়ালাইকুম আসসালাম স্নেহা, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু বলো আমাকে। ওয়ালাইকুম সালাম আলমগীর, কি অবস্থা তোমাদের? কেমন আছো? শরীর স্বাস্থ্য কেমন আছে? পড়াশোনার পাশাপাশি কিন্তু শরীর স্বাস্থ্যটাও ভালো থাকা খুবই জরুরি, তাই না? খুবই জরুরি, কারণ কি পড়াশোনা ঠিকঠাক হয় না যদি শরীর খারাপ হয়। ঠিক আছে, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা, এটা একটু আমাকে জানাতে হবে। আজকের ফ্রি ক্লাসে, ডেমো ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার নাম নূরে আশরাফি জান্নাত নিতু। তোমরা মনে হয় আমাকে দেখছো নতুন, যেহেতু ফ্রি ক্লাস। তোমাদের সাথেও আমি আসলে দেখা করতে চাই, কথা বলতে চাই, তোমাদেরকে পড়াতে চাই, সেজন্যই মূলত এখানে আসা। একটু তোমাদের সাথে কমিউনিকেট করি। তোমরা আমাকে কি শুনতে পাচ্ছো? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে এবং আমাকে কি ঠিক দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করো নিচে, একটু দেখি। এবং কে কোথা থেকে কমেন্ট করছো, কোন কোন স্কুল থেকে তোমরা এসেছো, কোন কোন স্কুল থেকে তোমরা পড়ছো, এটা একটু কমেন্ট করে জানাও। তাহলে একটু দেখি আমাদের ক্লাসরুমটা আসলে কত বড়। ঠিক আছে, তাহলে একটু দেখি আমাদের ক্লাসরুমটা আসলে কত বড়, আমি একটু জানতে চাই। ওয়ালাইকুম আসসালাম স্নেহা, তোমরা এখানে লেখা লেখা যাচ্ছে যে শোনা যাচ্ছে। হ্যালো ইমা, হ্যালো হুমায়রা, কেমন আছো? ভালো আছি। এখানে কি প্রবলেম হচ্ছে একটু জানতে চাই। আমি আছি এখানে। হুমায়রা লিখেছেন কেমন আছেন? এই তো আছি, ভালোই আপু, ভালোই আছি। ঠিক আছে, শোনা যাচ্ছে ক্লিয়ার? সব কথা শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে ক্লিয়ার। এখন আমরা ক্লাসের টপিকে আসতে পারি। ক্লাস 9-10-এর আমি শুরুতে তোমাদেরকে ক্লাস নেওয়ার আগে একটু কিছু কথা বলতে চাই। সেটা হলো ক্লাস 9-10-এর ম্যাথ কেন গুরুত্বপূর্ণ এবং কেন আসলে এই দিকটাতে তোমাদের একটু বেশি ফোকাস করতে হবে, এটা নিয়ে কয়েকটা কথা বলে দেন আমি শুরু করতে চাই। কেন ক্লাস 9-10-এর ম্যাথটা ইম্পর্টেন্ট বা কেন ক্লাস 9-10-এর ম্যাথের বেসিকটা ইম্পর্টেন্ট, এই কথাটা বুঝতে হলে এটা তুমি সারা জীবন আসলে বুঝতেই পারবে। কারণ মূলত আমরা যে গণিতের যেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি সেই সব কয়টা টপিকের বেসিক ক্লাস 9-10-এর কারিকুলামে আছে। ঠিক আছে, ইন্টারে বা এইচএসসিতে তোমরা যা যা পড়বা, এসএসসি শেষ করে এইচএসসিতে যা যা পড়বা সব কিছু পড়বা 9-10-এ যা কিছু পড়েছো তার সেকেন্ড ফেজে, তার মানে তার চেয়ে একটু বেশি। তাহলে কেন ইম্পর্টেন্ট 9-10-এ পড়াটা? কারণ হলো 9-10-এ ধরো তুমি 2টা সিঁড়ি পড়লা, এইচএসসিতে গিয়ে তৃতীয় আর চতুর্থ সিঁড়িতে উঠলা, কিন্তু যদি এমন হয় যে তুমি 9-10-এ ওই টপিকটা বাদ দিয়ে গিয়েছো এবং এইচএসসিতে গিয়ে তুমি একই সাথে 3 নম্বর সিঁড়িতে পা দিতে যাচ্ছ, তাহলে তুমি বলো তোমার কষ্টটা আসলে কত বেশি হবে? প্রথম দ্বিতীয় সিঁড়ি পার না হয়ে তৃতীয় সিঁড়িতে ডিরেক্ট পা রাখাটা আসলে কতটা কষ্ট হবে এবং এটার কারণে তুমি কি আসলে পড়েও যেতে পারো কিনা, তাই না? এরকম হয় না অনেক সময় সিঁড়ির মধ্যে অনেকগুলো ধাপ আমরা উপরের দিকে উঠতে গেলে কি হয়, অনেকগুলো ধাপ আমরা উপর দিকে উঠতে গেলে অনেক সময় হয় না পড়ে যাওয়ার চান্সেস থাকে। ঠিক এমনই 9-10-এর গণিতের প্রত্যেকটা টপিকের বেসিক যদি তোমরা ভালো করে না করো তাহলে কি হবে জানো? তাহলে যেটা হবে সেটা হলো যে তোমরা পরবর্তীতে এইচএসসিতে গিয়েও গণিতে ভালো করতে পারবে না, এবং এইচএসসিতে গণিতে তো ভালো করতে পারবাই না, তারপরেও যদি তোমরা সায়েন্স কিংবা ম্যাথ রিলেটেড কোনো একটা সাবজেক্টে ভর্তি হও ফার্দার পড়াশোনার জন্য, তাহলে কিন্তু তোমাদের জন্য সারভাইভ করাটা খুব কঠিন হয়ে যাবে। কারণ আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি
অনেকজনকে দেখেছি, আমি পড়াশোনা করেছি ফিজিক্সে যেহেতু, তো আমি অনেকজনকে দেখেছি 9-10-এ যে ম্যাথ কিংবা ফিজিক্সের যে পার্টগুলো তারা স্কিপ করে এসেছিল বা 11-12 স্কিপ করে এসেছিল, তাদের কিন্তু ভার্সিটিতে এসে সার্ভাইভ করাটা খুব কঠিন হয়ে গেছে। এই কারণেই বলছি যে তোমার যদি মাথায় থাকে তুমি সায়েন্সের সাবজেক্ট নিয়ে পড়তে চাও, ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চাও, তাহলে 9-10 থেকেই তোমার ম্যাথটা খুব ভালোভাবে করতে হবে, খুব ভালোভাবে করতে হবে, কোনো ম্যাথের টপিক বাদ দেওয়া যাবে না। এই অধ্যায়টা নাই, এই অধ্যায়টা বাদ দিব, এই কথাটা বলাই যাবে না, ঠিক আছে? এই কথাটা বলেই শুরু করছি। কারণ হচ্ছে যে এটা তখন তোমাদের শুনে তোমাদের মনে হবে যে এই কথাটা সবাই বলে, ক্লাস 8-এও বলছে, 9-এও বলছে, 10-এও বলছে, কিন্তু তোমরা যখন 9-10 পাস করে এইচএসসিতে উঠবা তখন এই আপুর কথা তোমাদের অবশ্যই মনে পড়বে। যদি তোমরা কখনো স্কিপ করে যাও এবং পরবর্তীতে গিয়ে আবার ওই বিপদে পড়ে যাও, তখন কিন্তু বিপদের সময় এই আপুর কথা মনে পড়বে, মনে পড়বে যে আপু বলছিল, এক আপু বলছিল 10 এর একটা ফ্রি ক্লাস করছিলাম, তখন আপু বলছিল যে আমরা যদি ক্লাস 9-10-এ কোনো টপিক বাদ দিয়ে আসি তাহলে নাকি খুব কঠিন হবে, ঠিক আছে? তো এরকমই হবে, মনে থাকবে। এখন কথাটা যদি সিরিয়াসলি নাও তাহলে পরবর্তীতে আফসোস করতে হবে না, আপুকে মনেও করতে হবে না, আপুকে না মনে করলে কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে মনে না করো এটাই আমি চাই। সো 9-10-এর ম্যাথ পড়ার সময় আমাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে যে আমাদের ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, এখানকার কোনো টপিকই আমাদের বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? ওকে, আমরা আজকে আসি আজকের ক্লাসে। আজকের ক্লাসের আমাদের টপিক হলো অধ্যায় 1 এবং বাস্তব সংখ্যা, ঠিক আছে? অধ্যায় 1 এবং বাস্তব সংখ্যা। এখন যদি আমরা বাস্তব সংখ্যার কথা বলি, যেহেতু অধ্যায় 1 এখন ফেব্রুয়ারি মাস চলছে, মানে একটা অধ্যায় তোমাদের অলরেডি শেষ হয়ে যাওয়ার কথা। এবং তোমরা জানো যে তোমরা আপাতত ফ্রি ক্লাস করছো বা ফ্রি ডেমো ক্লাস করছো। ডেমো ক্লাসের মধ্যে কিন্তু আমরা একটা ক্লাস 1.5 ঘন্টা নিচ্ছি। 1.5 ঘন্টা ক্লাস নিয়ে কিন্তু আমার পক্ষে আসলে একটা চ্যাপ্টার পুরোটা শেষ করা পসিবল হয় না বা হবে না। তাই আমি শুরুতেই বলে নিচ্ছি, আজকের ক্লাসে তোমরা আমার উপরে এক্সপেকটেশনটা রেখো না যে আপু সবকিছু বুঝাই দিবে, বরং এইটা মাথায় রাখবা যে আমি যা কিছু বলছি সেগুলো হচ্ছে কমন মিস্টেক যেগুলো তোমরা করো, কিছুটা বাস্তব সংখ্যার বেসিক দেওয়ার চেষ্টা করব এবং এর বাইরে আমরা কিছু এমসিকিউ সলভ করব। এমসিকিউ সলভ করতে করতে কিন্তু আমাদের অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা সাধারণত পরীক্ষায় যে ধরনের ভুল করি, প্রশ্ন পড়তে ভুল করি, প্রশ্নের উত্তর জানি তারপরও ভুল করি, কিংবা যেরকম প্রশ্ন সাধারণত আসে সেগুলো নিয়েই মূলত আজকের ক্লাসটা আমরা করব, ঠিক আছে? আমরা একটু দেখি আজকে যেহেতু আমরা যেহেতু আজকে ফ্রি ক্লাস করছি, সেহেতু এই ক্লাসের থেকে অনলাইন ব্যাচে কিন্তু ক্লাসগুলো আমরা ভিন্নভাবে করাই বলতে একটু খেয়াল করে দেখো, এখানে অনলাইন ব্যাচের ক্লাস আছে 1টা 2টা এবং সবার শেষে দেখো কিউএনএ নামে একটা জিনিস লেখা আছে। কিউএনএ মানে কি জানো? কিউএনএ মানে হচ্ছে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। তার মানে হচ্ছে আমরা অনলাইন ব্যাচে এই চ্যাপ্টারটা যেটা করি সেটা হলো আমরা 2টা ক্লাস নেই, এরপর আমরা সেট ফাংশন করাই, সেট ফাংশনের পরে সবশেষে আমরা একটা কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার ক্লাস নেই, যে ক্লাসের মধ্যে ধরো পুরো চ্যাপ্টার, এই 2টা চ্যাপ্টার পড়ানোর পরে যে সমস্যাগুলো থাকছে বা যে জিনিসগুলো বুঝতে সমস্যা হচ্ছে বা কিছু কনফিউশন হচ্ছে বা কিছু মনে রাখতে পারছো না, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা অনলাইন ব্যাচের কিউএনএ ক্লাসে আলোচনা করি। আমাদের কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কিরকম গুরুত্বপূর্ণ জিনিস? গুরুত্বপূর্ণ জিনিসটা হলো যে আমরা যদি একটা চ্যাপ্টার করছি, চ্যাপ্টারটা করার পরে আমরা যদি ফাইন্ড আউট করতে না পারি যে আমরা আসলে কোন জায়গায় খাবি খাচ্ছি এই ম্যাথটা করতে গিয়ে, তাহলে কিন্তু আমরা বুঝবো না যে পরীক্ষার হলে কোনটা পারবো কোনটা পারবো না। আমি বারবারই আমার সকল স্টুডেন্টদেরকে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যেটা পড়বা প্রপারলি পড়বা এবং ওখান থেকে যেন ফুল অ্যান্সার করে বের হতে পারো পরীক্ষার হল থেকে, ঠিক আছে? তো সেই জন্য আমাদের কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার ক্লাসটি থাকে অনলাইন ব্যাচে। তো আজকে ফ্রি ক্লাস যারা করবা, ফ্রি ক্লাসটা করার পরে তোমাদের যদি অনলাইন ব্যাচে মনে হয় যে অনলাইন ব্যাচে তোমরা ভর্তি হতে চাও বা অনলাইন ব্যাচে তুমি আরো ভালোভাবে জানতে পারবে, তাহলে কিন্তু তোমরা ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? আমরা একটু আগাই। এরপরে আমি একটু আমার পরিচয়টা দিই। আমার নাম হচ্ছে নূরে আশরাফি জান্নাত। নূরে আশরাফি জান্নাত। আমি ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছি চিটাগং ইউনিভার্সিটি থেকে। চিটাগং ইউনিভার্সিটি থেকে ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছি। আমি পড়াচ্ছি অনেক বছর ধরে, 10 বছর হয়ে গেছে, প্রায় 10 বছর প্লাস হয়ে গেছে। আমি এর আগেও পড়িয়েছি। আমি মূলত বড় স্টুডেন্টদেরকে পড়াতাম, বড় বলতে 11-12 ইভেন ভার্সিটি স্টুডেন্টদেরও আমি পড়িয়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি ব্র্যাক ইউনিভার্সিটিতে। তো সেই জায়গা থেকে আমার কাছে সবসময় আসলে 9-10টা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, বা 9-10 পড়ানোর ব্যাপারে আমার একটা এক্সট্রা একটা
মানে ইন্টারেস্ট কাজ করে। ইন্টারেস্টে কি কারণে কাজ করে জানো? ইন্টারেস্টে কাজ করে কি কারণে? কারণ হইতেছে যে 9-10 হচ্ছে যে শুরুর দিকে যেটা বলে শুরু করছে যে বেসিক হচ্ছে 9-10-এ। 9-10-এ বেসিকটা ভালো করে পড়াইলে পড়াতে সুবিধা হয়। আমি আসলে এরকম পছন্দ করি না, ধরো আমি একটা টপিক পড়াতে গেলাম, পড়াতে গিয়ে যদি আমি দেখি যে এই টপিকের মাঝে যে টপিকটা আছে, মানে একটা ম্যাথ করতে গিয়ে তো অনেক সময় অনেক কিছু আসে, তো সেইগুলো যদি আগে না পড়ে আসে তাহলে কিন্তু তাকে ওই স্টেজে জিনিসটা বুঝতে খুব সাফার করতে হয়। এই জন্যই বারবার বলছি, এখনো বলছি, 9-10-এর ম্যাথের বইটি খুব ভালো করে পড়তে হবে আমাদেরকে, এবং কোনো টপিকই বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়া উচিত না। ঠিক আছে, আমরা এখন পুরোপুরি ক্লাসে চলে যাই। আমরা ক্লাসে যাওয়ার সময় বাস্তব সংখ্যার আমাদের যে পুরো চ্যাপ্টারটা আছে, আমি একটু বলি, আমাদের যে পুরো চ্যাপ্টারটা আছে, পুরো চ্যাপ্টারটাকে যদি আমরা একদম একটা মানে ডায়াগ্রামে নিয়ে আসতে চাই, তাহলে ডায়াগ্রামটা হয় এরকম। ঠিক আছে, ডায়াগ্রামটা হয় এরকম। এখন তোমরা আশা করি দেখতে পাচ্ছ, আমি এক এক করে ক্লিয়ার করব। এখানে ডায়াগ্রামটা দেখতে অনেকগুলো কঠিন জিনিস মনে হলো, ডায়াগ্রামটা কিন্তু খুবই সহজ, এবং আমি যখন তোমাদেরকে এক্সপ্লেইন করব, এক্সপ্লেইন করার পরে তোমরা কিন্তু বুঝতে পারবে যে ডায়াগ্রামটা আসলেই খুবই সহজ। চলো আমরা শুরু করি। ঠিক আছে, বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা হলো বাস্তব জীবনে পরিমাপ বা এই সকল কিছুর জন্য আমরা যে সকল সংখ্যা ব্যবহার করি সেটাকে আমরা বলি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা এখানে দুইটা ভাগ দেখতে পাচ্ছি, এটা একটা ভাগ, এটা দুইটা ভাগ, একটা মূলদ একটা অমূলদ। আশা করি তোমরা এর আগেও পড়েছো মূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা কাকে বলে। মূলদ সংখ্যা হলো যেটাকে আমি p/q আকারে প্রকাশ করতে পারি। p/q আকারে আমরা কাকে প্রকাশ করতে পারি? যেমন ধরো 1/2, এটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। কিংবা ধরো 2টা অ্যাকচুয়ালি কি? 2টা হচ্ছে 2/1, তাই না? 2/1, এটাকেও কিন্তু আমরা পূর্ণ সংখ্যা, এটাকেও কিন্তু আমরা মূলদ সংখ্যায় প্রকাশ করতে পারি। মূলদ সংখ্যা হবে 2, বা যে কোনো পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা। কি কারণে? কারণ পূর্ণ সংখ্যার নিচে আমরা 1 দিতে পারি। মূলদ সংখ্যা মূলত আমরা তাকেই বলছি যে সংখ্যাটাকে p/q আকারে প্রকাশ করা যায়, তার মানে যেই সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। এবং যেই সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তাহলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা হচ্ছে যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। যেমন ধরো আমরা পৌনঃপুনিক শিখেছি এর মাঝে, বা পৌনঃপুনিক দেখেছি, ধরো 3 এর উপরে যদি একটা পৌনঃপুনিক দেই, কিংবা আমরা যদি পায়ের মানের ক্ষেত্রে খেয়াল করি, পায়ের মানের ক্ষেত্রে খেয়াল করি, পায়ের মান 3.1416 এরকম 3.1416 থেকে চলতেই থাকে, তাই না? আমরা বলি পায়ের মান আজীবন চলছে। এই যে চলতেই আছে চলতেই আছে, মানে এটার কোনো শেষ নাই, যেটাকে আমরা আসলে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি না, সেটাকেই আমরা বলি অমূলদ সংখ্যা। আর যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি সেটাকে আমরা বলি মূলদ সংখ্যা। ঠিক আছে, মূলদ আর অমূলদ মূলত ভগ্নাংশ বলতে p/q আকারে প্রকাশ করার উপর নির্ভর করছে। ঠিক আছে, এবার আমরা যাই মূলদ সংখ্যায়। এবার আমরা যাই মূলদ সংখ্যায়। ঠিক আছে, মূলদ সংখ্যার ভাগ কয়টা আছে? মূলদ সংখ্যার ভাগ হচ্ছে 2টা। এই যে 1, এই যে 2, তার মানে হলো পূর্ণ সংখ্যা, এটা হলো 1, এটা হলো 2, তার মানে হলো পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা আমরা কাকে বলি? পূর্ণ সংখ্যা, এটা কিন্তু সহজভাবে মূলদ সংখ্যা সহজভাবে প্রকাশ করা যায় কিভাবে জানো? সংখ্যা রেখার সাহায্যে। সংখ্যা রেখা তো তোমরা আগেই শিখে এসেছো আশা করি। সংখ্যা রেখার সাহায্যে মূলত মূলদ সংখ্যাকে ভালো মতো প্রকাশ করা যায়। এখানে একটা একটু দেখছি, এখানে একটু ভুল হয়ে গেছে, আমি একটু দেখছি। এখানে একটা আমাদের যে স্লাইডটা আছে, এই স্লাইডের মধ্যে একটু দেখা যাচ্ছে না, একটু যাচ্ছি। হ্যাঁ, স্লাইডটা চলে গেছে।
একটু ওয়েট করি। হ্যাঁ এটাই। হ্যাঁ বড় করে দেন কলমটা। ঠিক আছে, ওকে ঠিক আছে। আমাদের আবার আগের ইয়াতে চলে আসছে স্লাইডটা। আমি খুবই দুঃখিত, আসলে এখানে একটা টাচ পড়ে যাওয়ার কারণে জিনিসটা হয়তো কেটে গেছে। আমরা পড়ছিলাম পূর্ণ সংখ্যা, আমরা মূলদ সংখ্যা কাকে বলে এটা পড়েছি, অমূলদ সংখ্যা কাকে বলে এটাও পড়েছি। আমরা পড়ছিলাম পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটাকে বলি পূর্ণ আর একটাকে বলি ভগ্নাংশ। মূলদ সংখ্যাকে সবচেয়ে সহজভাবে সুন্দরভাবে দেখানো হয় কোথায় জানো? মূলদ সংখ্যার একটা সুন্দর রিপ্রেজেন্টেশন হলো সংখ্যা রেখা। যেমন ধরো সংখ্যা রেখার মধ্যে, মানে সংখ্যা রেখা বলতে আমরা যে সংখ্যা রেখাটা পড়ি সেটা। ধরো সংখ্যা রেখা কিরকম, এই যে -1 -2 -3 এরকম না, -4, তারপরে এখানে থাকে 1, এখানে থাকে 2, এখানে 3, এরকম চলতে থাকে। যদিও আমার সংখ্যা রেখাটা একটু বাঁকা হয়েছে, কিন্তু তোমাদের সংখ্যা রেখাটা নিশ্চয়ই এত বাঁকা হবে না, আমার হাতে আসলে সোজা লাইনটা টানতে পারছি না। যাই হোক, আমরা তাহলে পূর্ণ সংখ্যা, এই পুরোটাই মূলদ সংখ্যা, এই পুরোটাই হলো মূলদ সংখ্যা। এবং মূলদ সংখ্যার মধ্যে আমরা কি বলতেছি যে এখানকার মধ্যে কি কি হলো পূর্ণ সংখ্যা। এই যে দেখো 1 2 3 যে পয়েন্টগুলো আছে, তার মানে আমাদের যে পয়েন্টগুলোতে আমরা নাম্বারিং করছি এই পয়েন্টগুলোকে আমরা বলছি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এই পয়েন্টগুলোকে আমরা বলছি পূর্ণ সংখ্যা। এবং এই পয়েন্টগুলোর ভেতরে ধরো যে 0 থেকে 1 এর মধ্যে যা যা আছে, 0 থেকে 1 এর মধ্যে 0.5 আছে, 0.25 আছে, এরকম আরো অনেক কিছু আছে, যেগুলো আছে সেগুলোকে আমরা ভগ্নাংশ বলি। ভগ্নাংশ তোমাদেরকে নতুন করে ক্লাস 9-এ এসে নতুন করে বোঝানোর মনে হয় কিছু নাই, তারপরে একবার রিপিট করছি আর কি। পূর্ণ সংখ্যা হচ্ছে যেটা আমাদের পূর্ণ সংখ্যা, যেটা পূর্ণ থাকে যে সংখ্যাটা, ভগ্নাংশ হচ্ছে যেটা অর্ধেক অংশ করে থাকে, মানে p/q আকারে থাকে, প্লাস হচ্ছে আমরা বলতে পারি 1/5 1/0.25 এরকম যে ভগ্নাংশগুলো থাকে, যেইগুলো থাকে ওগুলোই ভগ্নাংশ। ওকে, পূর্ণ সংখ্যাকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। যেমন ধরো তিনটা ভাগে বলতে মূলত দুইটা ভাগে, জিরোটাকে এখানে একটু আলাদা করে রেখেছি কেন, এটা একটু মাথায় রাখবা। পূর্ণ সংখ্যা কিন্তু জিরো পূর্ণ সংখ্যা, জিরো কিন্তু এক রকমের পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা তাহলে কিরকম, দুই ধরনের, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। ধনাত্মক বলতে সংখ্যা রেখার এই সাইডের পজিটিভ দিকেরটা যে পূর্ণ সংখ্যাগুলো থাকে সেগুলোকে ধনাত্মক, এবং সংখ্যা রেখার নেগেটিভ সাইডে যেগুলো আছে এগুলোকে আমরা বলছি ঋণাত্মক। ঠিক আছে, এবং এর বাইরে পূর্ণ সংখ্যা যেটা থাকছে সেটা হচ্ছে শূন্য। শূন্য হচ্ছে পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে। এই জিনিসটা কিন্তু অবজেক্টিভে বারবার আসে এবং আমরা বারবার ভুল করি, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ওকে, এরপর যদি আমরা ধনাত্মক সংখ্যার দিকে যাই, ধনাত্মক সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা মৌলিক সংখ্যা আর একটা যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যার মাঝে আছে 1। খেয়াল করবা 1টাকে কিন্তু আমরা অনেকে মৌলিক সংখ্যা বলি, তাই না? 1কে আমরা অনেক সময় বলি যে 1 হচ্ছে মৌলিক সংখ্যা, কিন্তু 1 কিন্তু এখানে আমরা আলাদা করে দেখছি। এখানে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যার মধ্যে আমরা 1টাকে আলাদা করে দেখছি, তার মানে 1 কিন্তু মৌলিক সংখ্যা না, 1 কিন্তু মৌলিক সংখ্যা না, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে, মৌলিক সংখ্যা আমরা কাকে বলি, যেটার একটার বেশি সাধারণ গুণনীয়ক নাই সেটাকে আমরা মৌলিক সংখ্যা বলি। এটা তোমরা সবাই জানো, ছোট থেকেই পড়ে আসছো মৌলিক সংখ্যা কাকে বলে। যৌগিক সংখ্যা কাকে বলি, যেটার এক এবং সেই সংখ্যা ব্যতীত অন্য সাধারণ গুণনীয়ক আছে, অন্যান্য গুণনীয়ক আছে, সেটাকেই আমরা বলি যৌগিক সংখ্যা। ঠিক আছে, ভগ্নাংশের দিকে যদি আমরা যাই এখন, তাহলে দেখবা ভগ্নাংশ হচ্ছে দুই রকমের, একটা সাধারণ একটা দশমিক। এটা তোমাদেরকে জাস্ট গো থ্রু করে দিচ্ছি, এটা নিয়ে বলার কোনো দরকার নেই যে আপু অনেক আর্লি বলছি বা আপু বুঝতে পারছি না, এটা না বোঝার কিছু নাই। তোমরা শুধু এই স্লাইডটা ফলো করবে, এই স্লাইডটা শুধু ফলো করবে। ঠিক আছে, এই স্লাইডটা যদি ফলো করো তাহলে হচ্ছে তোমরা বুঝতে পারবে যে আসলে কোনটা কোন প্যাটার্নের মধ্যে পড়ে। ভগ্নাংশ হচ্ছে সাধারণ এবং দশমিক, ভগ্নাংশ দুই রকমের, সাধারণ এবং দশমিক। সাধারণ এবং দশমিকের মধ্যে কি, সাধারণের মধ্যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। দশমিকের মধ্যে সসীম এবং অসীম। অসীম বলতে আমরা কি বুঝি, যেটা ওই যে পায়ের মতো, মানে পায়ের মতো বলতে আবৃত। সসীম আবৃত বলতে আমরা বুঝি 3-এর উপরে একটা পৌনঃপুনিক দিলে যেটা হবে সেটা হলো সসীম আবৃত। ঠিক আছে, ওকে, আমরা এখন এগুলো একটু, যেটা আমরা দেখলাম মাত্র সেই জিনিসটা আমরা একটু ঘুরে ফিরে পড়ে যাই।
স্বাভাবিক সংখ্যা কাকে বলে? সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাই স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলতে আমরা বুঝাই ন্যাচারাল নাম্বার। মনে রাখবা এটাকে আমরা n দিয়ে ডিনোট করি, n দিয়ে ডিনোট করি, এই সেটটাকে আমরা n দিয়ে ডিনোট করি। n দিয়ে কি বোঝায়? n দিয়ে বোঝায় ন্যাচারাল নাম্বারস। ন্যাচারাল নাম্বারস মানে কি? যে সকল ধনাত্মক সংখ্যা আছে, যে সকল ধনাত্মক স্বাভাবিক সংখ্যা, যেগুলো ধনাত্মক সংখ্যা আছে সবগুলোকে আমরা বলছি ধনাত্মক কি বলে স্বাভাবিক সংখ্যা। এখানে একটা জিনিস মনে রাখবা যে শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা না। আবার মনে রাখবে কয়টা কথা বলছি? দুইটা কথা বলেছি। একটা বলেছি শূন্য স্বাভাবিক সংখ্যা না, আরেকটা বলেছি 1 মৌলিক সংখ্যা না। ঠিক আছে, দুটা কথা মাথায় রাখবে। শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা না, তার মানে আমি যখন n বলবো n কিন্তু শুরু হবে আমার 1 থেকে, 0 থেকে না। ধনাত্মকের দিকে যেগুলো যাবে সেগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলছি। আবারও বলছি, স্বাভাবিক সংখ্যা বলতে আমরা সাধারণত ধনাত্মক সংখ্যা বুঝে থাকি, যেটাকে আমরা n দিয়ে ডিনোট করি। এরপরে আমরা মৌলিক সংখ্যা শিখি। মৌলিক সংখ্যা আমরা জানি 1 এর চেয়ে বড় যে সকল সংখ্যার 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো উৎপাদক বা গুণনীয়ক নাই সেটাকে আমরা বলি মৌলিক সংখ্যা। যেই সংখ্যার 1 এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো মৌলিক সংখ্যা নাই সেটাকে আমরা বলছি মৌলিক সংখ্যা। এখানে কিন্তু খেয়াল করবে 1 এর চেয়ে বড়, তার মানে কোয়েশ্চেনটা থাকতেছে 1 কি তাহলে মৌলিক সংখ্যা? না, 1 মৌলিক সংখ্যা না, কিন্তু 2 কিন্তু মৌলিক সংখ্যা। এবং 2 এর কথাটা মাথায় রাখতে হবে, 2 কিন্তু একমাত্র জোড় মৌলিক সংখ্যা। এই টাইপের প্রশ্ন অবজেক্টিভে অনেক বেশি আসে, অবজেক্টিভ কিংবা সিকিউ এর 1 মানে 1 নম্বরে যে প্রশ্নটা কতে থাকে, ঠিক আছে, সেইখানে কিন্তু এই জিনিসটা অনেক বেশি আসে। সেটা হলো একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। 2 এর মানে আর কিন্তু কোনো জোড় মৌলিক সংখ্যা নাই। কেন নাই বলো তো? কারণ হচ্ছে জোড় মৌলিক সংখ্যা মানে জোড় মানে তো তার একটা গুণনীয়ক সবসময় 2 থাকবে, তাহলে সেটা কিভাবে মৌলিক সংখ্যা হবে, তাই না? কিন্তু 2 আমাদের একমাত্র জোড় মৌলিক সংখ্যা। আর আমরা এর আগেও বলেছি যে 1 কিন্তু মৌলিক সংখ্যা না। ঠিক আছে, মনে থাকবে 1 কিন্তু মৌলিক সংখ্যা না। ঠিক আছে, যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যার কথা আগেই বলেছি। যৌগিক সংখ্যা আমরা তাদেরকেই বলি যেই সংখ্যাগুলো মূলত আমাদের মৌলিক সংখ্যা বাদে যেগুলো আছে সেগুলো যৌগিক সংখ্যা, মানে সেই সংখ্যাটা এবং 1 বাদে তার আরো অনেক গুণনীয়ক আছে, বা অনেক কিংবা একটা কিংবা দুইটা যাই হোক বেশি আছে। ঠিক আছে, সেগুলোকে আমরা বলি যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা তাহলে কাকে বলছি? আবারও বলি, যৌগিক সংখ্যা বলছি যেই সংখ্যাগুলোর 1 এবং ওই সংখ্যা ছাড়া আর মৌলিক উৎপাদন আছে, যেটা নাই সেটা মৌলিক, আর যেটার আরো সাধারণ গুণনীয়ক আছে মানে আরো গুণনীয়ক আছে সেটাকে মানে বেসিক্যালি গুণনীয়ক আছে সেটাকে কিন্তু আমরা বলতেছি যৌগিক সংখ্যা। ঠিক আছে, তাহলে এক কথায় বলা যায় যেটা মৌলিক নয় সেটাই হলো যৌগিক। আমাদের যৌগিক সংখ্যা নিয়ে মূলত মৌলিক সংখ্যা দিয়েই প্রশ্নটা আসে সব সময়। তাহলে বলো তো 1 কি মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা? এর আগেও বলেছি 1 কিন্তু মৌলিক কিংবা যৌগিক কোনোটাই না। 1 মৌলিকও না যৌগিকও না। ঠিক আছে, ওকে, আমরা এর পরেরটাতে আগে আমরা একটু সংখ্যাগুলো একটু দেখছি আর কি। পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আমি বললাম যে পূর্ণ সংখ্যা হলো সেই সকল সংখ্যা যেটা ধনাত্মকও হইতে পারে ঋণাত্মকও হইতে পারে। আমরা একটু আগে স্বাভাবিক সংখ্যা পড়ছি, শুধু ধনাত্মক যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটা হবে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, কারণ আমরা ঋণাত্মকটাকে একটু অস্বাভাবিক ভাবেই দেখি, তাই না? আমরা নেগেটিভ কথাটার মানেই আসলে একটু নেগেটিভ, তাই না? মানে একটু অন্যরকম বা একটু মানে এটাকে কি বলে, নেগেটিভই বলি আমরা সব সময়। এই কারণে আমরা যখন ন্যাচারাল জিনিসটাকে আমরা নেগেটিভ রাখি না, মানে এইভাবে মনে রাখতে হবে সংখ্যাগুলোর ক্ষেত্রে। সেটা হচ্ছে যে আমরা কিন্তু ন্যাচারাল নাম্বার বলতে যেটাকে বুঝাই সেটাকে স্বাভাবিক সংখ্যা বলি। স্বাভাবিক যেটা সেটা নেগেটিভ জিনিস কখনো স্বাভাবিক না, এইভাবে মনে রাখতে হবে। তার মানে ঋণাত্মক সংখ্যাও স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়বে না। ঠিক আছে,
স্বাভাবিক মানে আমরা ধরে নিব সেটা ঋণাত্মক না ধনাত্মক, আর যদি ধনাত্মক ঋণাত্মক দুটাই হয় তাহলে সেক্ষেত্রে হবে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যাকে আমরা n দিয়ে ডিনোট করি, পূর্ণ সংখ্যাকে আমরা z দিয়ে ডিনোট করি। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই z দিয়ে কেন ডিনোট করি, z দিয়ে n দিয়ে ন্যাচারাল নাম্বার বুঝলাম, কিন্তু z দিয়ে কেন ডিনোট করি, z দিয়ে কি? হ্যাঁ, z দিয়ে কি? z দিয়ে হলো জাহলেন। z শব্দটা আসছে একটা জার্মান ওয়ার্ড থেকে বেসিক্যালি, যেটার মানে হলো জাহলেন। ঠিক আছে, জাহলেন মানে হচ্ছে পূর্ণ সংখ্যা বোঝায় বেসিক্যালি। এই কারণে এখান থেকে আমরা ন্যাচারাল নাম্বার ইংলিশ থেকে নিয়েছি nটা, কিন্তু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা z দিয়ে লিখি, কারণ এটা একটা জার্মান ওয়ার্ড থেকে আসছে, যেটার শব্দটা হলো জেহলান, জেলেন, জাহলেন বলে আসলে বেসিক্যালি, ওদের উচ্চারণটা একটু ডিফারেন্ট। ওকে, ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা z প্লাস দিয়ে ডিনোট করি, সেটার মানে হচ্ছে 1 2 3। আবারও বলছি, পূর্ণ সংখ্যাকে আমরা ডিনোট করি z দিয়ে। ঠিক আছে, পূর্ণ সংখ্যাকে আমরা ডিনোট করি z দিয়ে, এবং পূর্ণ সংখ্যাকে যেহেতু আমরা z দিয়ে ডিনোট করি, সেটা যদি z প্লাস হয় তাহলে সেটাকে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা বলবো। z প্লাস মানে অ্যাকচুয়ালি কি বলতো, ন্যাচারাল নাম্বার কিংবা স্বাভাবিক সংখ্যা, যেটাকে আমরা বলছি স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এবার ক্লিয়ার জিনিসটা, পূর্ণ সংখ্যা বলছি আমরা, ধনাত্মকও হতে পারে ঋণাত্মকও হতে পারে, কিন্তু স্বাভাবিক হইলে আমরা অবশ্যই স্বাভাবিকের মধ্যে নেগেটিভ আনবো না। আমরা স্বাভাবিক থাকতে চাইলে আমরা নেগেটিভিটি নিয়ে আসবো না। ওকে, এটা যদি মনে থাকে তাহলে আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। মনে রাখবে, z দিয়ে পূর্ণ সংখ্যা, n দিয়ে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা আমরা বুঝিয়ে থাকি। z প্লাস দিয়ে যদি ধনাত্মক বোঝায় তাহলে z মাইনাস দিয়ে কি বোঝাবো বলো তো, z মাইনাস দিয়ে নেগেটিভ বোঝাবো, রাইট? এখন প্রশ্ন হলো, এর আগেও বলেছি যে শূন্য কি ধনাত্মক নাকি ঋণাত্মক? শূন্য ধনাত্মকও না ঋণাত্মকও না, শূন্য শূন্য। ঠিক আছে, আমরা এখন পর্যন্ত দুইটা কিওয়ার্ড পাইলাম, মনে রাখবে দুইটা কিওয়ার্ড পাইলাম। একটা হলো একটা হলো আমাদের যে শূন্য হলো ধনাত্মকও না ঋণাত্মকও না, ধনাত্মক কিংবা ঋণাত্মক কোনোটাই না। শূন্য কিন্তু ধনাত্মক কিংবা ঋণাত্মক কোনোটাই না। ঠিক আছে, কোনোটাই না। একই রকম 1 এর ক্ষেত্রে যদি আমরা কাউন্ট করি, 1ও কিন্তু মৌলিকও না যৌগিকও না, মৌলিক যৌগিক কোনোটাই না। ঠিক আছে, এখন পর্যন্ত আমরা যা পড়েছি তার মধ্যে মনে রাখার কিংবা ভুল করার কিংবা পরীক্ষায় আসবে শিওর, এবং তোমরা ভুল করবা এটাও শিওর, এরকম টাইপের একটা জিনিস হচ্ছে এই দুইটা পয়েন্ট। এবং আমি আশা করব যেহেতু তোমরা পড়ছো, কষ্ট করে যে জিনিসটা পড়ছো ওই জিনিসটা পরীক্ষায় ভুল করা যাবে না। কষ্ট করে যে জিনিসটা পড়ছো এই জিনিসটা পরীক্ষার হলে কিন্তু ভুল করা যাবে না। তাহলে তোমরা আমার সাথে মনে মনে বা আমার সাথে আলাপ মানে একই সাথে বলতে থাকো যে 1 কিন্তু মৌলিকও না যৌগিকও না, 0 কিন্তু ধনাত্মকও না ঋণাত্মকও না, 0 কিন্তু ধনাত্মকও না ঋণাত্মকও না, 1 মৌলিকও না যৌগিকও না। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ফ্র্যাকশনাল নাম্বার বলতে আমরা ভগ্নাংশ বোঝাই। ভগ্নাংশ যেটা, সেটা হলো সাধারণত এই যে বলেছি যে পি বা কিউ আকারে প্রকাশ করা যায়, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। উদাহরণগুলো একটু খেয়াল করো, এখানে উদাহরণে পজিটিভ নেগেটিভ দুইটাই আছে। তার মানে ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু যদি নেগেটিভ আসে তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নাই। ঠিক আছে, ভগ্নাংশে নেগেটিভ আসতে পারে। ভগ্নাংশের ব্যাপারটাই হলো যে পি বাই কিউ আকারে এইভাবে লেখা যাচ্ছে। ঠিক আছে, এবং কিউ ইজ ইকুয়াল টু 1 হবে না। আমরা তাহলে মূলদ সংখ্যা এবং ভগ্নাংশের মধ্যে তফাৎটা কি? মূলদ সংখ্যার মধ্যে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, কিন্তু কিউটা 1 হতেও পারে। পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, কিউটা 1 হতেও পারে। কিউ 1 হলেও সেটা মূলদ হবে। যেমন ধরো 2 এর যদি পি বাই কিউ আকারে লিখতে চাই তাহলে 2 হচ্ছে 2/1। 2 কিন্তু একটা মূলদ সংখ্যা, তাই না?
কিন্তু আমি যদি 2 কে ভগ্নাংশ বলতে চাই তাহলে কিন্তু এটাকে ভগ্নাংশ বলতে পারবো না, কারণ এখানে q ইজ ইকুয়াল টু 1, যেটা আমার শর্তটা ব্রেক করে। এখানে শর্তটা কি দেখো, শর্তটা হলো q ইজ নট ইকুয়াল টু 1, ঠিক আছে? এখানে শর্তটা হলো q ইজ নট ইকুয়াল টু 1, তার মানে আমাদের ভগ্নাংশের শর্তটা সবসময় মনে রাখতে হবে যে নিচে কিছু না কিছু থাকবে, মানে হর থাকবে, ঠিক আছে? আর প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ তো আমরা জানি, প্রকৃত ভগ্নাংশ যেটার হর হলো তোমার বড় থাকবে সেটাকে আমরা প্রকৃত বলি, এগুলো আমরা অনেক ছোট থেকে শিখে আসছি। কিন্তু যেটার হর বড় থাকবে সেটাকে আমরা অপ্রকৃত বলি, এবং এরপরে আমরা মিশ্র বলি আরেক ধরনকে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের যে কনফিউশনটা ক্রিয়েট হওয়ার চান্সেস ছিল সেই জিনিসটা আবারও ক্লিয়ার করছি। তোমাদের মধ্যে কনফিউশন হইতে পারে যে আপু মূলদ সংখ্যা কেউ তো পি কিউ আকারে প্রকাশ করা যায়, ভগ্নাংশকেও তো পি কিউ আকারে প্রকাশ করা যায়। যদি ভগ্নাংশকেও পি কিউ আকারে প্রকাশ করা যায় তাহলে কেন আপনি বলছেন যে ভগ্নাংশকেও পি কিউ আকারে প্রকাশ করা যায়, তাহলে কেন এই দুটো আলাদা হইলো? এবার ক্লিয়ার হয়েছে যে 2 কে কিন্তু মূলদ সংখ্যা বলতে পারি, কিন্তু 2 কিন্তু একটা পূর্ণ সংখ্যা, একে আমরা ভগ্নাংশ বলতে পারি না। কেন ভগ্নাংশ বলতে পারি না? কারণ হচ্ছে 2 এর নিচে যে কিউটা আছে, কিউটা কিন্তু 1, কিউ যদি 1 হয় সেটা মূলদ হতে পারে, কিন্তু কিউ কখনো ভগ্নাংশের ক্ষেত্রে 1 হবে না। কিউ কখনো ভগ্নাংশের ক্ষেত্রে 1 হবে না, এই শর্তটা দিয়ে এমসিকিউ আসে অনেক সময়, ঠিক আছে? ওকে, আমরা মূলদ সংখ্যা পড়ে ফেলেছি, অমূলদ সংখ্যাও পড়ে ফেলেছি, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এমসিকিউ সলভ করা শুরু করব। তোমরা কি রেডি আসলে পোলের জন্য? আমাকে বলো তো। আমি এখন ক্লাসের মধ্যে যেটা করব মূলত সেটা হচ্ছে, এখানে কিন্তু আমি একটা কথা বলে রাখছি যে বইয়ের সাথে কিন্তু এখানে কোনো কানেকশন নাই, হ্যাঁ? আমরা কিন্তু ফ্রি ক্লাসটা বইয়ের উপরে, মাস্টার বুকের উপরে নিচ্ছি না, মাস্টার বুকের উপর নিচ্ছি না। ওকে, আমি এখন তোমাদেরকে এই প্রশ্নটা একটু দেখাই দিব, দেখাই দেওয়ার পরে আমি সঠিক উত্তরটা তোমাদেরকে গেস করতে বলবো। এই কারণে আমি কিন্তু তোমাদেরকে উত্তরটা বলে দিব না, কিন্তু উত্তর সম্পর্কে হিন্টস দিব। তোমরা এই কারণেই এখন যা বলবো খুব মনোযোগ দিয়ে তারপরে উত্তরটা দাগাবে, ঠিক আছে? এখানে বলেছে 235 কোন ধরনের সংখ্যা? এখানে বলা হয়েছে 235 কোন ধরনের সংখ্যা? এখানে আছে যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা, অমূলদ সংখ্যা। এখন খেয়াল করে দেখো এটার মধ্যে কিন্তু তোমার প্রথমটা হচ্ছে যৌগিক সংখ্যা লেখা আছে, কিন্তু 352, এবং আমরা জানি যে 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, একমাত্র জোড় মৌলিক সংখ্যা। আবারও বলছি 2 কিন্তু একমাত্র জোড় মৌলিক সংখ্যা। তাহলে এখানে অপশন থেকে আমাদের কি কি কাটা যায় সেটা তোমাদের কিন্তু বের করতে হবে, ঠিক আছে? অপশন থেকে কি কি কাটা যায় সেটা তোমাদের বের করতে হবে। এখানে 2 কিন্তু জোড়, এখানে বিজোড় নামে যেগুলো আছে তাহলে সেগুলো কি হবে খেয়াল করবে। আমি বলে দিচ্ছি না উত্তর, কিন্তু হিন্টস দিচ্ছি। 2 কিন্তু একমাত্র জোড় মৌলিক সংখ্যা, এই কথাটা মাথায় রাখবে। আমি তোমাদের কুইজটা দিচ্ছি, কোয়েশ্চেনটা আছে বোর্ডে, তোমরা দেখতে পাচ্ছ। কোয়েশ্চেন 1 আমি এটার ইয়া করছি, অপশন অ্যাড করছি, একটু সময় লাগছে, তার মধ্যে তোমরা উত্তরটা চিন্তা করে ফেলো। উত্তরটা চিন্তা করে ফেললে তোমরা কিন্তু, আমি এক্সপেক্ট করব এটার মধ্যে তোমরা 100% সঠিক উত্তর দিবে, ঠিক আছে? 100% সঠিক উত্তর দিবে, এটা আমি এক্সপেক্ট করছি তোমাদের কাছে। আমরা এখন কুইজটা শুরু করতে পারি। কুইজটা শুরু হতে আর একটু সময় লাগবে, কুইজটা শুরু হতে আর একটু সময় লাগবে। আমি একটু দেখি তোমরা আসলে কতটুকু পারছো। কুইজ শুরু হয়ে যাবে, এখনই যাবে শুরু। আমি তোমাদেরকে আগেই বলেছি যে কি করতে হবে। আমি এখানে লিখেও দিছি যে 2 কিন্তু একমাত্র জোড় মৌলিক সংখ্যা। বলেছি 2 কিন্তু একমাত্র জোড় মৌলিক সংখ্যা। আমি দেখতে পাচ্ছি 100% পাই নাই, কিন্তু
তারপরে এ বি সি ডি সব কিছু মিলে 100% পাই নাই, কিন্তু 80 পর্যন্ত তো আমি এক্সপেক্ট করতেই পারি, তাই না? আমি তো এখানে অলমোস্ট লিখেই দিছি, একটার কথা লিখে দিছি। ঠিক আছে, আমি মূলত বি এর মধ্যে কারেক্ট অ্যান্সার তোমরা দিতে পেরেছো 78.57%। এখন আমি তোমাদের সাথে একটু কথা বলে দেখি যে কেন তোমরা আসলে এ আর সিটা দিয়েছিলে। এখানে শুরুতেই বলেছি এই চারটা সংখ্যার মধ্যে 2 হচ্ছে জোড় এবং মৌলিক সংখ্যা, তার মানে যেখানে বিজোড় আছে সেটা উত্তর হবে না, এবং মৌলিক সংখ্যা মানে যেটা যৌগিক সংখ্যা লেখা আছে সেটা হবে না। তাহলে প্রশ্ন আছে মৌলিক সংখ্যা এবং অমূলদ সংখ্যা। এখন বলো, পূর্ণ সংখ্যা কি কখনো অমূলদ হতে পারে? পূর্ণ সংখ্যা তো মূলদ সংখ্যা, আমরা আগেই পড়েছি পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যা হলো মূলদ সংখ্যা। যদি মূলদ সংখ্যা হয়ে থাকে তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে মৌলিক সংখ্যা। ঠিক আছে, কারণ 2 হচ্ছে জোড়, এই কারণে বিজোড়টা বাদ গেছে, আর 2 হচ্ছে মৌলিক সংখ্যা যার কারণে যৌগিকটাও বাদ গেছে। অমূলদের কাছে এসে দেখি যে পূর্ণ সংখ্যা কখনোই অমূলদ সংখ্যা হবে না, তাই আমাদের উত্তরটা হলো মৌলিক সংখ্যা। তোমরা যারা সঠিক উত্তর এবং সঠিক উত্তরের পার্সেন্টেজ অনেক ভালো, তার মানে তোমরা আসলে, আমার মনে হয় তোমরা আসলে পড়াটা বুঝতে পারছো। কয়েকজন মাত্র ভুলটা করেছে। আচ্ছা ঠিক আছে, এর পরের প্রশ্নটা হচ্ছে নিচের কোনগুলো যৌগিক সংখ্যা। আমি একটু শর্টে বলে দিই, যৌগিক সংখ্যা বলতে কাকে বোঝায়? যৌগিক সংখ্যা বলতে বোঝায় এমন একটা সংখ্যা যেটার এক এবং ওই সংখ্যাটা বাদে আরো আছে। যেমন ধরো আমি যদি তোমাকে বলি লাইক 4 এর কথা যদি বলি, 4 এর কি আছে গুণনীয়ক? 4 এর গুণনীয়ক হচ্ছে 1, 2 আছে, 4 আছে, তাই না? 4 এর গুণনীয়ক 3টা আছে। যদি এক এবং ওই সংখ্যা মানে এক এবং ওই সংখ্যা বাদে কোনো একটা গুণনীয়ক থাকে তাহলে এটাকে আমরা বলতে পারবো যৌগিক সংখ্যা। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলতে পারবো যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা মানে একের অধিক থাকবে, একের অধিক গুণনীয়ক থাকবে। ঠিক আছে, গুণনীয়ক কি এটা তো নিশ্চয়ই তোমাদেরকে বলে দিতে হবে না, এখন তোমরা বড় হয়ে গেছো, ক্লাস 9-এ উঠে গেছো, মানে স্কুল শেষ করে ফেলতেছো, তার মানে তোমাদের কিন্তু এই জিনিসটা খুবই সহজে পারার কথা, রাইট? একটু প্রশ্নটা ভালো করে দেখো, এই জিনিসটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। নতুন একটা কুইজ যাবে তোমাদের কাছে এখন, কোয়েশ্চেন 2 এর যাবে, আমি দিচ্ছি, তোমরা প্রশ্নটা একটু ভালো করে পড়ে নাও। ঠিক আছে, প্রশ্নটা একটু ভালো করে পড়ে নাও, আশা করি উত্তরটা দিতে পারবে। যৌগিক সংখ্যা কাকে বলে বলেছি, যৌগিক সংখ্যা কাকে বলে বলেছি, কুইজটা শুরু হয়ে যাবে। সো আমি কিন্তু তোমাদেরকে হিন্টস দিয়ে ফেলেছি, এইখানেও কিন্তু গত কুইজের মতো খুব ভালো করে পার্সেন্টেজ আমি দেখতে চাই যে তোমরা, আমি চাই 100%ই। ঠিক আছে, আমি চাচ্ছি 100%ই তোমরা সঠিক উত্তর দাও। কুইজ চলছে, ওরে বাবা আমি তো 100% দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি 87, টু ফার অনেকগুলো, এটা অনেক বড় পার্সেন্টেজ। তার মানে তোমরা আসলে পড়াটা বুঝে ফেলেছো, পড়াটা যতটুকুই বলেছি অতটুকু তোমরা আসলে বুঝতে পারছো। ভুলের অ্যামাউন্টটা খুবই কম। ওকে নাইস, 86% মানে অনেক বেশি, অনেকজন বুঝে গেছো। ঠিক আছে, আমি একটু দেখি এটার উত্তরটা তাহলে কি হবে। যৌগিক সংখ্যা বলতে আমি কিন্তু একটা উদাহরণ দিয়েছিলাম 4 এর, তাই না? 4 এর একটা উদাহরণ দিয়েছিলাম, সেই 4 এর উদাহরণ এখানে কিন্তু এখানেও আছে, মানে আমি বলেছি 4 একটা যৌগিক সংখ্যা, এই দুইটার মধ্যে তাহলে যে কোনো একটা হবে। এখন আসলে আমরা চেক করি, দেখো 1 তো মৌলিকও না যৌগিকও না, আমরা কি বলেছি 1 কিন্তু মৌলিক সংখ্যাও না যৌগিক সংখ্যাও না, তার মানে এটা অটো বাদ। এদিকে 2 হচ্ছে জোড় মৌলিক সংখ্যা। ঠিক আছে, ওকে, এই কারণেই আমাদের সঠিক উত্তর হবে সি। তোমাদের ম্যাক্সিমামই পেরেছো, আমার খুব ভালো লাগছে দেখে আসলে যে তোমরা পড়াটা ক্লাসের মধ্যে বুঝতে পেরেছো। ওকে ফাইন, এরপর আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। আমাদের কোয়েশ্চেনটা হলো নিচের কোনটি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝাচ্ছি,
এক ও ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক থাকবে না। প্রশ্নটা ভালো করে পড়ো এবং বলো ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নেই, নাই। তাহলে এটা উত্তর কি হইতে পারে এটা তোমরা আমাকে বলবে। আমি এটার তোমাদের কোয়েশ্চেনটা এখান থেকে দেখতে হবে তোমাদেরকে, এবং আমি উত্তরটা শুধু ওখানে দিয়ে দিব। এই কুইজটা তোমরা প্রশ্নটা ভালো করে পড়ো, প্রশ্নটা ভালো করে পড়ার পরে তোমরা সঠিক উত্তরটা দাও। আমি মনে হয় তোমাদেরকে কোয়েশ্চেনের অ্যান্সারটা অলমোস্ট বলেই দিছি, সো ভুল করার কোনো চান্স নাই আই গেস। প্রশ্নের মাধ্যমে পড়ার একটা মজার ব্যাপার কি আছে জানো, প্রশ্নের মাধ্যমে পড়লে কিন্তু সবকিছু মনে থাকে, এরপরে প্রশ্নটা যখন ডিরেক্টলি পরীক্ষার হলে দেখো তখন কিন্তু মনে হয় যে আমি এটা পারবো। ঠিক আছে, পরীক্ষার হলে ডিরেক্টলি পাওয়া যাবে, ডিরেক্টলি কমন পাওয়া যায়, এবং তখন আর আননোন কিছু মনে হয় না। ঠিক আছে, আমরা শুরু করতে যাচ্ছি কুইজটা। এটা খুবই ছোট্টবেলার কুইজ, কোনটা মৌলিক সংখ্যা কোনটা মৌলিক সংখ্যা না এটা অনেক ছোট থেকে যখন থেকে ম্যাথ করতেছো। এটা গুণনীয়ক বলতে গুণনীয়ক দেখতে অন্যরকম দেখা যাচ্ছে। আচ্ছা আমি সেট করি, তোমরা উত্তর দিতে থাকো। কুইজ শুরু হয়ে গেল, কুইজ শুরু হয়ে গেছে। ঠিক আছে, অন্য কোনো গুণনীয়ক নাই, নাই এটা খেয়াল করবা, নাই। ঠিক আছে দেখি, হ্যাঁ এবারও তো কিন্তু মৌলিক সংখ্যা নিয়ে আমি 100% এক্সপেক্ট করতেছি তোমাদের কাছে যে 100% সঠিক উত্তর পাবা। আমার কাছে মনে হচ্ছে যে তোমাদের এটা 100% পারা উচিত, কারণ এটা অনেক ছোটবেলা থেকে করে আসতেছো, কোনটা মৌলিক সংখ্যা কোনটা মৌলিক সংখ্যা না, তাই না? এটা আমি একটু বেশি এক্সপেক্ট করতেছি, একটু বেশি এক্সপেক্ট করতেছি আমি তোমাদের। মনে হচ্ছে যে আরেকটু বেশি পাওয়ার কথা। র্যাঙ্ক কোয়েশ্চেন আসবে না, কোয়েশ্চেন বোর্ডে আসবে না, কোয়েশ্চেন বোর্ডে থাকবে, কোয়েশ্চেন ওখানে যাবে না। ঠিক আছে, বোর্ড দেখতে হবে। ঠিক আছে, 80% কারেক্ট আনসার করছে, 80% কারেক্ট আনসার করছে। যদিও আমি 100% এক্সপেক্ট করছিলাম। আমাদের সঠিক উত্তর হচ্ছে 37। কেন 37? কারণ 8 এর গুণনীয়ক কি কি? 8 এর গুণনীয়ক 1 2 4 8। তাহলে আমরা বলছি যে এই 1 আর 8 ছাড়া আর থাকবে না, আর তো আছে, এই কারণে এই উত্তরটা হবে না। 15 গুণনীয়কগুলো আমরা বের করি। 15 গুণনীয়ক কি? 1 3 5 15। তাহলে এখানে কয়টা গুণনীয়ক? 1 2 3 4, চারটা গুণনীয়ক হলে আমার মৌলিক সংখ্যা হবে না। 21, 21এরও কি? 21এরও অনেকগুলো গুণনীয়ক, 1 আছে 3 আছে 7 আছে 21 আছে। ঠিক আছে, আরো এখানে আমরা তাহলে বলতেছি যেহেতু দুইটার বেশি আছে, 1 আর 21-এর বেশি আছে, তার মানেই হলো এটা মৌলিক সংখ্যা হবে না। ঠিক আছে, তা মৌলিক সংখ্যা হবে না। এখন একটু ট্রিকি প্রশ্ন, প্রশ্নটা দেখো খেয়াল করে, যে নিচের কোনটি ব্যতিক্রম? ব্যতিক্রম মানে কি জানো? ব্যতিক্রম মানে হচ্ছে যে একটু আলাদা। তিনটাই জোড় সংখ্যা দেখতে পাচ্ছি, কিন্তু জোড় সংখ্যার মধ্যে একটু ব্যতিক্রম। একটু খেয়াল করবা, আমি একটা সংখ্যার কথা বলছিলাম যেটা সংখ্যা জোড় কিন্তু মৌলিক, তাই না? একটু আগে অনেকবার ক্লাসের মধ্যে এই কথাটা বলে ফেলছে, কিন্তু যে একটা সংখ্যা আছে যেটা জোড়, কিন্তু যেটা হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, তাই না? একমাত্র জোড় মৌলিক সংখ্যা আছে, সেই জোড় মৌলিক সংখ্যাটা কি? এটার উত্তরটাই এখানে আছে। ঠিক আছে, তাহলে তোমরা একটু মনে করে দেখো যে জোড় মৌলিক সংখ্যা আমি কাকে বলছিলাম, একমাত্র জোড় মৌলিক সংখ্যা। এর মাঝে আমি প্রশ্নটা তোমাদেরকে কুইজে দিয়ে দিই। তোমরা আশা করি এটা আমি ক্লাসের মধ্যে এখন পর্যন্ত অনেকবার বলে ফেলছি, সো ভুল করার চান্সেস তো কম নিশ্চয়ই। আশা করি তোমরা ঠিকঠাকই করতে পারবে। ওকে, আমরা দেখি আসলে তোমরা কতটুকু ক্লাসে মনোযোগ দিচ্ছো। এটা দিয়ে কিন্তু আমি বুঝতে পারবো যে ক্লাসে তোমাদের মনোযোগটা আসলে কেমন ছিল। একটা জোড় মৌলিক সংখ্যার কথা আমি বলেছিলাম যে এই পৃথিবীতে একটা সংখ্যা আছে যেটা জোড় কিন্তু মৌলিক। ঠিক আছে, একটা মাত্র সংখ্যা যেটা জোড় কিন্তু মৌলিক। কোয়েশ্চেন যাবে না, কোয়েশ্চেন থাকবে এখানে, কোয়েশ্চেন দেখতে হবে বোর্ডে, এবং বোর্ডে কোয়েশ্চেন দেখে তোমার সঠিক অ্যান্সারটা দিতে হবে। ঠিক আছে, বোর্ডে কোয়েশ্চেন দেখে তোমার সঠিক অ্যান্সারটা দিতে হবে। ওকে, আমি কমেন্টে দেখছি অনেকজন দিয়ে দিচ্ছে। কমেন্টে যারা দিচ্ছে তাদেরকে একটু নাম নেই। ইরানি,
খুব ভালো করেছো, এবং তুমি খুব অল্প সময়ের মধ্যে দিয়ে দিয়েছো। মাইশান, ওয়াফি, সিয়াম, অর্ঘ্য এরা সঠিক উত্তর দিয়েছে এবং দিচ্ছে এখনো। আমি আরো নাম দেখতে পাচ্ছি, ফাতেমাতুর জোহরা রানী, আরো দেখতে মানে ফাতেমাতুর জোহরা রানী আসলে পড়ায় নাই, অন্য কোথাও আছে মনে হচ্ছে। এর বাইরে হ্যাঁ সবাই মূলত সঠিক অ্যান্সার দিতে পারছো মনে হচ্ছে। এখানে আমার পার্সেন্টেজ দেখতেছি আগের প্রশ্ন থেকে আরো অনেক বেশি, কয়েকজন বাদে বাকি সবাই সঠিক উত্তর দিচ্ছে এবং খুবই অল্প সময়ের মধ্যে সঠিক উত্তর দিচ্ছে। ঠিক আছে, সব খুবই অল্প সময়ের মধ্যে সঠিক উত্তর দিচ্ছে, তার জন্য তোমাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তোমরা আসলে ক্লাসটা মনোযোগ দিচ্ছ। ক্লাসটা 88.28% মানুষজন মনোযোগ দিচ্ছে, এটা আমি ধরে ফেলতে পারি, কারণ এই কথাটা আমি ক্লাসের মধ্যে বলছি এবং তোমরা এখানে এসে খুবই আর্লি অ্যান্সারটা দিয়ে দিয়েছো। এটার অ্যান্সারটা তোমরা সবাই জানো, 2। 2 হলো পৃথিবীতে একমাত্র জোড় সংখ্যা যেটা মৌলিক সংখ্যা। 2 বাদে আর কোনো জোড় সংখ্যা কখনো মৌলিক সংখ্যা হবে না। ঠিক আছে, 2 বাদে আর কখনো কোনো সংখ্যা মৌলিক সংখ্যা হবে না। ওকে, আমরা এবার দেখি আরেকটা ট্রিকি কোয়েশ্চেন। আমরা দেখছি যে নিচের কোন মৌলিক সংখ্যাটি ব্যতিক্রম। আবার আগের প্রশ্ন, মৌলিক সংখ্যার মধ্যে ব্যতিক্রম কোনটা, এটা একটু আগেই আলাপ আলোচনা করলাম তাই না? এখানে মনে হয় আর হিংস দেয়া ঠিক হবে না, আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। তোমরা অ্যান্সার দেখতে পাবা, কোয়েশ্চেন কিন্তু পোলের মধ্যে দেখতে পাবা না, কোয়েশ্চেন দেখতে পাবা হচ্ছে বোর্ডের মধ্যে। এই যে ক্লাসের মধ্যে যে স্লাইডে দেখছো এটাই দেখতে পাবে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 5 এর অ্যান্সার তোমরা দিবে। একটু আগেই এরকমই একটা প্রশ্নের অ্যান্সার দিয়েছো, আশা করি এটা যদি ঠিকঠাক করো তাহলে এই রকম ধরনের কোয়েশ্চেন পরীক্ষার হলে 1 মার্ক তো বাবা তোমাদেরকে আসলে কমেন্ট আমি মানে 1 মার্ক তো তোমরা আসলে পাবাই। এই 1 মার্ক মোটামুটি শিওর ধরে নিতে পারো। এসএসসি বলো কিংবা কলেজের স্কুলের কোনো পরীক্ষার কথা বলো, আর যাই কিছুই কথা বলো, এই প্রশ্নটা যেটা একটু আগে এবং এখন একই টাইপের যে প্রশ্নগুলো আসছে এটা খুবই ইম্পর্টেন্ট। এবং জানো আমি না অনেক বড় মানুষজনকে দেখছি, ধরো যে ইন্টারে পড়ছে বা ভার্সিটিতে পড়তে আসছে, তারা কিন্তু এটা ভুল করে। ঠিক আছে, সো এটা ভুল করে কি কারণে? কারণ ওই যে হয়তো কেউ ওভাবে হয়তো মাথায় করেনি, তাই না? এটা কিন্তু ভুল করে। আমি চাবো যেহেতু এর আগের উত্তরটা আমরা ঠিকঠাক দিতে পেরেছি, এই উত্তরটা আমরা 90 আপ করতে চাই, 87, 88 না, আমি 90 আপ করতে চাই। আগেই তো একই উত্তর দিয়েছিলে, এখানে আমি আসলে 90+ দেখতে চাই। হ্যাঁ আমি কমেন্টে উত্তর দেখতে পাচ্ছি। নিয়া জাফরান উত্তর দিয়েছে, আরশি উত্তর দিয়েছে, ওয়ালি সঠিক উত্তর দিয়েছে, মায়েশা, আলভিরা, অনুপ, আমি সবার নাম হয়তো নিতে পারবো না কিন্তু বলছি, স্নেহা, ইমা, প্রমি। কেন বলছি? কারণ হচ্ছে যে তারা আসলে সঠিক উত্তরটা দিতে পারছে। আমি দেখি আমি এক্সপেক্ট করছিলাম 100%, কেন রিচ হচ্ছে না বলো তো? আচ্ছা যাই হোক, তোমরা মনে হয় এই বাকি যে কয়েকজন আছে না, এই কয়েকজন মনে হয় ক্লাসটাতে একটু মনোযোগ দিচ্ছ না, কারণ আমাদের আগের প্রশ্নটা এই প্রশ্নটা কিন্তু একই প্রশ্ন একটু ঘুরায় আসছে। এটার উত্তর হবে কি বলতো? এটার উত্তর হবে 2। কেন? আবারও বলছি, কারণ 2 হলো পৃথিবীতে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, যেই সংখ্যাটা জোড় এবং একই সাথে মৌলিক। এই প্রশ্নটা কিন্তু যারা ভুল করেছো, কয়েকজন যারা ভুল করেছো, তারা একটু ফোকাস দিয়ে দেখবে। কেন এটা মনে রাখা খুবই জরুরি। এবং আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিতে পারি যে তোমরা এরপরে ফার্দার বাস্তব সংখ্যা নিয়ে যে পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবে, সেই পরীক্ষার মধ্যে এই রিলেটেড একটা প্রশ্ন অবশ্যই পাবে। এই রিলেটেড একটা প্রশ্ন তোমরা এরপরে যতগুলো পরীক্ষা দিবে কোনো না কোনোটাতে অবশ্যই পাবে। ঠিক আছে, আশা করি এই জিনিসটা আর ভুল হবে না। 2 কি হলো? 2 হলো জোড় এবং একই সাথে মৌলিক সংখ্যা। ঠিক আছে, ওকে। এবার আমরা পরেরটাতে যাই। নিচের কোনটি অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা আমরা কাকে বলি?
যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায় না। আমি একটু ভালো করে বলে রাখি যে একটা জিনিস সবসময় মনে রাখবে, রুটের ভেতরে যদি পূর্ণবর্গ সংখ্যা না থাকে, পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে? পূর্ণবর্গ সংখ্যা বলে 4। 4 এর ভেতরে রুট দিলে কি হবে? 2। এই কারণে এটা মূলদ হবে। কিন্তু রুটের ভেতরে যদি কোনো পূর্ণবর্গ সংখ্যা না থাকে, যেমন রুটের ভেতরে যদি থাকে তোমার 5, তাহলে এটা হবে অমূলদ। অমূলদ সংখ্যা চেনার আরেকটা উপায় হলো রুটের ভেতরে থাকবে এবং যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমরা পূর্ণবর্গ পাবো না। পূর্ণবর্গ পাবো না বলতে কি, পূর্ণবর্গ বলতে আমরা কোন সংখ্যাগুলো বুঝাই? যেমন ধরো 4, 9, 4 স্কয়ার হলে 16, এগুলো হলো পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, এগুলো হলো পূর্ণবর্গ সংখ্যা। তার মানে আমি আবার যদি রিক্যাপ করি তাহলে কথাটা হলো এরকম যে অমূলদ সংখ্যা চেনার আরেকটা উপায় হলো রুটের ভেতরে থাকবে, এবং রুটের ভেতরে যেটা থাকবে সেটাকে আসলে রুট যদি না করা যায়, তার মানে যদি পূর্ণবর্গ না হয় ভেতরের সংখ্যাটা, তাহলে কিন্তু সেটাকে আমরা অমূলদ সংখ্যা বলতে পারি। তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? অমূলদ সংখ্যা বলতে পারি। ঠিক আছে, আমি তোমাদেরকে এটার বেসিকটা দিয়ে দিলাম, বলে দিলাম, বলা যায় অনেকটা উত্তর। এখন দেখি তোমরা এটা আসলে বুঝতে পেরেছো নাকি পারোনি। আমরা একটা নতুন কুইজে যাচ্ছি, তোমরা প্রশ্নটা একটু ভালো করে পড়ে নাও। প্রশ্নটা হলো, এটা 6 নাম্বার কোয়েশ্চেন যাচ্ছে আমাদের এখন পর্যন্ত। আমাদের আমরা উত্তরটা ভালো করে দিয়ে দিব। আমি অলরেডি বলেই দিয়েছি, অমূলদ সংখ্যা চেনার সবচেয়ে সহজ উপায়, অমূলদ সংখ্যা চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে রুট ওভারের ভেতরে থাকবে এবং যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে রুট থেকে, মানে পূর্ণ সংখ্যা হবে না, পূর্ণ বর্গ সংখ্যা হবে না। ঠিক আছে, পূর্ণ বর্গ সংখ্যা হবে না। এখন দেখি তোমরা আসলে কুইজটাতে কি করো, তোমরা কি বুঝতে পারলা নাকি পারলা না আমার কথা। ঠিক আছে, দেখি, শুরু করো। দেখি তোমরা পারছো নাকি পারছো না। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি মোটামুটি কমেন্টের মধ্যে যারা উত্তর দিচ্ছে আমি তাদের একটু ইয়া করতে চাই, তাদেরকে একটু দেখতে চাই। এখানে হয়তো আমাকে দেখা যাবে না, কিন্তু আমি তোমাদের, আমার কথা শোনা যাচ্ছে নিশ্চয়ই। কমেন্টে যারা উত্তর দিচ্ছে আমি তাদের নামটা নিব। এখানে কমেন্টে অনেক উত্তর দিচ্ছে। তাহিন কৃষ্ণা সঠিক উত্তর দিয়েছে, তাহিন সঠিক উত্তর দিয়েছে, হুমায়রা, অনুপ এর আগেও সঠিক উত্তর দিয়েছিল, এবারে সঠিক উত্তর দিয়েছে, তার মানে বুঝতে পারছো পড়াটা, তাই না? আদর, ফারহানা সঠিক উত্তর দিয়েছে, তারপর নোয়া নোয়া, হ্যাঁ নোয়া সঠিক উত্তর দিয়েছে। আর হচ্ছে দেখছি মিলি, কামরিন আক্তার মিলি, সেও সঠিক উত্তর দিয়েছে। ওকে, আমাদের এইবারও সাকসেস রেটটা কত জানো? এবারও সাকসেস রেটটা হলো আমাদের 85.55। তার মানে 85.55% স্টুডেন্টরা আসলে আমার ক্লাসটা বুঝতে পেরেছে এবং মনোযোগ দিয়ে উত্তরটা সঠিক দিয়েছে। এমনটা খুব বেশি খারাপ অ্যামাউন্ট না, যদিও আমি এটাকে 100-এ নিয়ে যেতে চাই, তারপরও আমি চাবো, আমি একা আসলে 100-এ নিয়ে যেতে পারবো না, তার জন্য কিন্তু তোমাদেরকে দরকার। তোমরা যদি মনোযোগ দিয়ে একটু শুনো, তাহলে আমি তো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তাই না? আমি তো বোঝানোর চেষ্টা করছি। যদি বোঝানোর চেষ্টা করে থাকে তাহলে তোমরা যদি একটু বোঝার চেষ্টা করো, নিশ্চয়ই 100% আমরা পৌঁছা যেতে পারবো। ঠিক আছে, ওকে, এটা সঠিক উত্তর হবে √2। আমি আগেই বলেছি, রুট ওভারের ভেতরে যদি কোনো পূর্ণবর্গ সংখ্যা না থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারবো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা চেনার এটা আরেকটা উপায়, রুট থাকবে এবং রুটের ভেতরে যে সংখ্যাটা থাকবে সেটা পূর্ণবর্গ হবে না। ঠিক আছে, আমরা 7 নম্বর প্রশ্নের উত্তরও বুঝতে পারবো। এর আগে যে ট্রিক্সটা ছিল, এই যে রুট ওভারের ভেতরে আজান দিচ্ছে তাই একটু চুপ করে আমি লিখছি। হ্যাঁ, আজানটা শেষ হলে আমি তোমাদের সাথে আবার কথা বলবো।
আজান দিচ্ছে তাই আমি চুপ করে আছি, আমি লিখছি, আজানটা শেষ হলে আমি বলছি। আমার এখানে আজানটা শেষ হয়ে গেছে, এই জন্য আবার বলছি। এটা একটু বলি, আমি আগেই বলেছি যদি রুট ওভারের ভেতর পূর্ণবর্গ সংখ্যা না থাকে তাহলে সেটা যেমন √2 এটা পূর্ণবর্গ না, 3 যেমন পূর্ণবর্গ না, 7 যেরকম পূর্ণবর্গ না, তাহলে সেটা হবে অমূলদ। আর যদি পূর্ণবর্গ থাকে, যেমন ধরো √16 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, 16 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, √16 মানে হলো 4। এই কারণে আমরা বলছি 4 কিন্তু মূলদ সংখ্যা হবে। এই বেসিকের উপর ভিত্তি করে এই কোয়েশ্চেনটা আমি চাবো তোমরা দ্রুত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যান্সার করে ফেলবা। কোয়েশ্চেনটা এখানে থাকলো, আমি আবার কুইজটা দিচ্ছি। তোমরা কোয়েশ্চেনটা এখানে দেখতে পাবা, এখানে কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে যে নিচের কোনটি মূলদ সংখ্যা, নিচের কোনটি মূলদ সংখ্যা। MCQ 7 কোনটা মূলদ সংখ্যা হবে তোমরা চিন্তা করো, চিন্তা করতে করতে তোমাদের কাছে কুইজটা চলে আসবে, চিন্তা করতে করতে তোমাদের কাছে কুইজটা চলে আসবে আশা করি। এখানে মূলদ সংখ্যা বলতে আমরা সবসময় যেটাকে বুঝি, খেয়াল করবা মূলদ আছে অমূলদ কিন্তু নেই, প্রশ্নটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? প্রশ্নটা ভালো করে পড়তে হবে। মূলদ সংখ্যা মানে কি, যেটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। এখন দেখি কুইজটা শুরু করো। শুরু হয়েছে কুইজ, দেখি তোমরা কেমন উত্তর দিতে পারছো। কুইজ শুরু হয়ে গেছে। দেখছি 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 8 কি পূর্ণবর্গ সংখ্যা? 8 কি পূর্ণবর্গ সংখ্যা? একটু খেয়াল করো তো, 8 কি পূর্ণবর্গ সংখ্যা? ভুল করছো যে, 8 তো মনে হয় পূর্ণবর্গ সংখ্যা নাকি? দেখি একটু কোয়েশ্চেন এখানে দেখি আমি, উত্তরে যারা দিচ্ছে তারা কেমন উত্তর দিচ্ছে। যারা সঠিক উত্তর দিচ্ছে তাদেরকে আমি এখন তাদের নাম নিব। আমি দেখি সঠিক উত্তর দিয়েছে ওয়াফি, সাগর মাহমুদ, তাহিন, অনুপ আবার আগেরটাও সঠিক উত্তর দিয়েছে, এটারও সঠিক উত্তর দিয়েছে। কংগ্রাচুলেশন অনুপ, তুমি আশা করি ভালো মতো বুঝতে পারছো পড়াগুলো। আর কাকে দেখছি, তাসমিনুল হাসান তোয়েব, সেও সঠিক উত্তর দিয়েছে। আমার এখানে সঠিক উত্তরটা একটু কি হয়েছে, এবার কিন্তু আমার পার্সেন্টেজটা অনেক কমে গেছে। আমাদের কমে গেছে মানে হচ্ছে যে আমার 70%-এর মতো সঠিক উত্তর দিয়েছে। এখন এখানে একটা কথা বলি, কেন এই ভুলটা হয়েছে তোমাদের আমি বুঝতে পারছি। তোমরা বেশি গুলাইছো বি আর ডি এর মধ্যে। বি কে দেখো সরাসরি p/q আকারে প্রকাশ করা যায়, এখানে তো আর কোনো কিছু ভাবারই নাই। এখানে বলছে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা বলতে আমরা বুঝি p/q, এন্ড এখানে p/q আকারে প্রকাশ করা আছে, এটা অবশ্যই মূলদ সংখ্যা হবে। 4√8 কিভাবে মূলদ সংখ্যা? 8 কি পূর্ণবর্গ সংখ্যা? না, 8 পূর্ণবর্গ সংখ্যা না, এই কারণে এটা অমূলদ, পূর্ণবর্গ না। এটা ঘন আছে, তুমি যেটা গুলাইছো আমি বুঝতে পারছি। 2 স্কয়ার সমান 4, 2 কিউব সমান 8 বাবা। 2 কিউব সমান 8 হইলে আমি যদি এই √8 দিতাম তাহলে সেটা মূলদ হইতো এবং সেটা 2 হইতো, ঠিক আছে? যদি আমি তোমার √কিউব মানে কিউব দিতাম, কিউবিক রুট দিতাম, কিউবিক রুট 8 দিতাম, তাহলে আমি 2 পাইতাম, যেটা আমার অ্যান্সার হইতো। কিন্তু কিউবিক রুট তো নাই, এখানে তো শুধু রুট আছে। শুধু রুটের কারণে 8 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। এবং এই প্রশ্নটার উত্তর আসলে সহজেই পারা উচিত p/q দেখেই, ঠিক আছে? যখনই তোমরা p/q আকারে কোনো একটা কিছু দেখছো তারপরে সেকেন্ডলি আর ভাবার কোনো দরকার নাই। ওকে, আমরা নেক্সটে আগাই।
এখানে এমসিকিউ এ আমাদের আছে যে -1/2 -√3 -5.68 এই সংখ্যাগুলো কোন ধরনের। এখানে একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে, প্রত্যেকটার সামনে মাইনাস আছে না, মাইনাস আছে না। মাইনাস যদি থাকে তাহলে নেগেটিভ, এর বাইরে আর কিছু বললে আসলে উত্তরটাই বলা হয়ে যায়। ঠিক আছে, এখানে সবসময় খেয়াল করবে এইরকম ট্রিকি টাইপের প্রশ্নগুলো কেন হয় জানো, এই যে অপশনগুলো থাকে, অপশনগুলো খুবই ট্রিকি হয়। তুমি হুট করে যদি খুবই মানে খুবই দ্রুত অ্যান্সার করতে চাও, তুমি ভুল অ্যান্সারও করতে পারো। ঠিক আছে, নামগুলো দেখো, অঋণাত্মক, ঋণাত্মক, এই ঋণাত্মক অঋণাত্মকের মধ্যে কিন্তু গোলমাল লেগে যেতে পারে। আবার ধনাত্মক, এই সবই তকতকের মধ্যে তুমি দেখে কিন্তু র্যান্ডমলি একটা দাগাই ফেলতে পারো। এই জিনিসটা কিন্তু পরীক্ষার হলে অনেক স্টুডেন্টের ভুল হয়। আমি এরকম অনেক স্টুডেন্ট দেখছি যারা সঠিক জিনিসটা বুঝতে পারতেছে যে এটা কি হবে, কিন্তু ভুল দাগায় চলে আসছে, কারণ হচ্ছে তার ওই মনে হয়েছে যে এটা দাগায় চলে আসছে। এই কারণে আমি বারবার বলছি, এই সেটে মানে আমি যে বাস্তব সংখ্যা পড়াচ্ছি, বাস্তব সংখ্যার ক্ষেত্রে কিন্তু এমসিকিউ গুলো একটু সেনসিটিভ। কেমন সেনসিটিভ? এমসিকিউ গুলোর যেই প্রশ্নটা একটা লাইনই থাকে, একটা লাইনের প্রত্যেকটা ওয়ার্ড টু দা পয়েন্ট পড়তে হবে, কিন্তু কোনো ওয়ার্ড মিস করা যাবে না, চোখের মিসও করা যাবে না, ওয়ার্ড টু দা পয়েন্ট পড়তে হবে প্রশ্ন, এবং অপশনগুলো যেগুলো আছে প্রত্যেকটা অপশনই ভালোভাবে পড়তে হবে, না পড়ে কিন্তু দাগানো যাবে না। ওকে, দেন আমাদের এইটার কুইজটা শুরু করে দেই। আমি আশা করি এটা তোমাদেরকে পুরোটাই বলে ফেলছি এটার অ্যান্সার কি হবে, এখন তোমরা দাগায় ফেলো। আসছে প্রশ্নটা, এটা খুবই সহজ একটা প্রশ্ন, একদম ছোটবেলার প্রশ্ন বলা যায় এটাকে, যে আগে যা যা কিছু পড়েছো। আমি অপশনটা আমি এটা দিচ্ছি। ঠিক আছে, চলে যাবে কুইজ, তোমাদের ওখানে চলে যাবে আশা করি। প্রশ্নটা আছে বোর্ডে, দেখতে পাচ্ছ আশা করি। যদি দেখতে পেয়ে থাকো তাহলে নিশ্চয়ই এটার উত্তর দেওয়া শুরু করবা, এবং আমি আশা করতেছি এটা খুবই সহজ একটা প্রশ্ন, করে ফেলা যাবে আশা করি। ঠিক আছে, অ্যান্সার দেওয়া শুরু করি। আমি বলেছি ভালোভাবে অপশনটা ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে, অপশনগুলো ভালোভাবে পড়তে হবে, প্রশ্নটাও ভালোভাবে পড়তে হবে। এখানে এক জায়গায় আছে অঋণাত্মক, আরেক জায়গায় আছে ঋণাত্মক। ঠিক আছে, এক জায়গায় ঋণাত্মক আছে, আরেক জায়গায় অঋণাত্মক আছে, কোনটা হবে এটা কিন্তু খেয়াল করতে হবে। আমি পেয়ে গেছি 87%, 88%-এর দিকে আগাচ্ছে, দ্যাট মিনস আমার মোটামুটি এই জিনিসটা বোঝানো হয়ে গেছে। ঋণাত্মক এবং অঋণাত্মক মানে ঋণাত্মকের হিসাবটা হলো যে যেটা শুধু নেগেটিভ, অঋণাত্মক মানে যেটা নেগেটিভ না। ধনাত্মক আর ঋণাত্মকের মধ্যে, অঋণাত্মক এবং ধনাত্মকের মধ্যে কমন মানে কোনটা ডিফারেন্স জানো? শুধু একটা শূন্য। যদি আমি তোমাদেরকে সংখ্যা রেখায় জিনিসটা দেখাই তাহলে জিনিসটা হবে এইরকম, 0 1 2 3 4 -1 -2 -3 -4। ঠিক আছে, এটা যদি দেখি আমরা তাহলে আমি যদি বলি এইগুলো হচ্ছে আমার ঋণাত্মক, ঠিক আছে, এইগুলো হচ্ছে আমার ঋণাত্মক, এটা হচ্ছে আমার ঋণাত্মক সংখ্যা, এবং এইটা হচ্ছে আমার ধনাত্মক সংখ্যা। আমি একটু দেখি, এটা মিশিয়ে ফেলি। এটা হচ্ছে আমার ধনাত্মক সংখ্যা, এটা হলো আমার ধনাত্মক সংখ্যা। যদি ধনাত্মক সংখ্যা এটা হয়ে থাকে দেন তাহলে কি হলো, আমরা এখন অঋণাত্মক বলতেছি। অঋণাত্মক মানে কি জানো? অঋণাত্মক মানে হচ্ছে যেটা ঋণাত্মক না। ঋণাত্মক না কোনটা? ক্লিয়ার? ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে এটার উত্তর হবে ঋণাত্মক। কেন ঋণাত্মক হবে? কারণ এটা নেগেটিভ নেগেটিভ নেগেটিভ।
অঋণাত্মক মানে তো ঋণাত্মক না, তাহলে এটা উত্তর হবে না। ঠিক আছে, যদিও খুবই কম এই ভুল অ্যান্সারটা দিয়েছে। সো এদিকে আগায় আমরা হচ্ছে এখানে আরেকটা জিনিস বলার ছিল, সেটা হলো অনেকে স্বাভাবিক সংখ্যাও দিয়েছে দেখলাম, স্বাভাবিক সংখ্যাও অনেকে উত্তর দিয়েছে। আমি তাদের ভুলটা একটু ঠিক করে দিই। আমি আবারও বলছি, যখন আমি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিকতা বুঝাবো, ন্যাচারাল কিংবা স্বাভাবিক, স্বাভাবিক যখন ন্যাচারাল কিংবা স্বাভাবিক সংখ্যার কথা বলবো তখন কোনো নেগেটিভ থাকবে না, কোনো নেগেটিভ থাকবে না, থাকবে না। ঠিক আছে, তখন কোনো নেগেটিভ থাকবে না। তার মানে স্বাভাবিকতা বলতে আমরা নেগেটিভিটি বুঝবো না। ঠিক আছে, স্বাভাবিকতা বলতে আমরা নেগেটিভিটি বুঝবো না, এই কারণেই স্বাভাবিক সংখ্যা হবে না, এর উত্তর হবে ঋণাত্মক সংখ্যা। এবং যেহেতু দেখতেই পাচ্ছ নেগেটিভ, কি মনে করে ধনাত্মক দাগাইছো আমি আসলে জানি না, অবশ্য একজন তো দুইজনই দাগাইছে, বেশি জন দাগায় নাই। ওকে, নেক্সট, এরপরে আমরা আগাই। এটা একটু ট্রিকি প্রশ্ন, এটাতে আমরা একটু দেখি, সেটা এখানে প্রশ্নটা দেখো কি আছে। n belongs to n, n belongs to n মানে কি, মানে হচ্ছে যে n হলো এমন একটা সংখ্যা যেটা হলো স্বাভাবিক সংখ্যা, তার মানে বোঝাচ্ছে n কি হবে, n হচ্ছে ক্যাপিটাল N এর সেট, মানে n হলো একটা স্বাভাবিক সংখ্যা। এবং এখানে ধর্মটা কি, এখানে বলছে কি সর্বদাই বিজোড়, তাহলে স্বাভাবিক বিজোড় সংখ্যা। n কি হবে তাহলে, স্বাভাবিক বিজোড় সংখ্যা। এই জায়গাতে আমরা যেটা বলতেছি n এর জন্য কোনটি সর্বদাই স্বাভাবিক বিজোড় সংখ্যা, তার মানে বলছে যে এখানে n এর ভ্যালু মানে একটা কোনটা সূত্রের জন্য সবসময় বিজোড় সংখ্যা হবে, কোন সূত্রের জন্য সবসময় বিজোড় সংখ্যা হবে। এখন আমরা একটু ভ্যালুগুলো চেক করে দেখি, আমি এটা দেখাবো এবং এরপরে আবার দিব যে তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা দেখার জন্য। ধরো n প্লাস 1, n এর ভ্যালু ধরো 1 বসাইলাম, 3 বিজোড় সংখ্যা হইল, কিন্তু n এর ভ্যালু যদি আমি 2 বসাই তাহলে এটা কি হবে, 2 + 2 = 4 হয়ে যাবে না, তার মানে এ উত্তর না, এটা তাহলে উত্তর হবে না। ঠিক আছে, কেন উত্তর হবে না, কারণ n এর ভ্যালু যদি আমি n স্বাভাবিক সংখ্যা মানে n = 1 2 3 যে কোনো মান আমরা বসাইতে পারবো, আমরা শুধু 1 2 চেক করব। ঠিক আছে, আমি যদি আবার বলি তাহলে একটু আবার দেখাই যে এখানে n স্বাভাবিক সংখ্যা মানে n এর ভ্যালু হচ্ছে 1 2 3 এরকম চলতে আছে। ঠিক আছে, এখন আমরা তো এতগুলো অপশন আর এতগুলো নাম্বার দিয়ে দেখবো না, আমরা শুধু এই 1 আর 2 এই দুইটাই আমরা লিটমাস টেস্ট করব, মানে এই দুইটা দিয়ে আমরা এখানে ভ্যালুটা চেক করব। 1 দিয়ে যদি দেখাই তাহলে আমার a এর ভ্যালু কি আসে 3, আর 2 দিয়ে দেখালে আসে 4, তাহলে আমার তো বিজোড় সংখ্যা আসার কথা, তাই না, বিজোড় সংখ্যা আসার কথা, কিন্তু একবার 3 আসতেছে একবার 4 আসতেছে, তাহলে এটা আমার উত্তর হবে না। ক্লিয়ার, কেন হবে না, কারণ আমার n এর ভ্যালু 1 বসাবো 2 বসাইছি কিন্তু হইল না। যদিও তোমরা এটা অনেক আগে থেকেই জানো যে আমরা সাধারণত বিজোড় সংখ্যাকে টুয়াইস n + 1 দিয়ে দিই, কিন্তু তারপরও কেন হয় এটা আমি দেখাচ্ছি। b এর অ্যান্সারটা যদি দেখি, b হচ্ছে তোমার 1 n + 1, এখানে 1 এর মান একবার বসাইলে আসে 2, তাই না, 2 আসে, 2 কি বিজোড় সংখ্যা, 2 তো বিজোড় সংখ্যা না, তার মানে এটাও হবে না, এই উত্তরও হবে না। তাহলে আমরা প্রথম দুইটা চেক করে ফেললাম, প্রথম দুইটা হইল না, এখন আমরা তাইলে থার্ড অপশনটা চেক করি, থার্ড অপশনটা চেক করে দেখি কার কার জন্য চেক করব। 1 ভ্যালু 1 আর 2 নিলাম, কেন 1 আর 2 নিলাম, তোমরা যে কোনো নাম্বার নিতে পারো, একটা জোড় একটা বিজোড় নিলেই চলে, যে কোনো নাম্বার নিতে পারো, আমি সহজ হিসাবের জন্য 1 আর 2 নিছি। ঠিক আছে, আমি n = 1 আর 2 নিছি। এখন আমি সি নাম্বারটা চেক করব, সি নাম্বারটা কি চেক করব, টুয়াইস n + 1, যখন n = 1 হচ্ছে তখন 2 × 1 + 1 মানে 3, তাই না, 3 তো একটা বেজোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে 2 দিয়ে চেক করে দেখা যাক,
2 দিয়ে চেক করে দেখলাম 5, তার মানে আমার দুইটা উত্তরই বিজোড় আসলো। তাহলে আমার উত্তর কোনটা হবে? উত্তর হবে এইটা। আরেকবার ক্লিয়ার করি, আমার এখানে বলছে n বিলংস টু ক্যাপিটাল N। ক্যাপিটাল N মানে হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা যদি ক্যাপিটাল N হয়ে থাকে, এখন এখানে বলা হয়েছে যে n এর কোনটা সূত্রের জন্য সবসময় আমরা বিজোড় সংখ্যা পাবো। বিজোড় সংখ্যা কখন পাবো? আমরা n বলতে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার আমরা দুইটা নিছি, একটা জোড় একটা বিজোড়, 1 আর 2 নিছি। তোমরা যে কোনো নিতে পারো, কোনো সমস্যা নেই। 1 আর 2 দিয়ে আমরা এই সূত্রগুলোতে ফেলে দেখলাম, আমরা 3 নম্বরে এসে উত্তরটা পাইলাম। এই কারণে আমাদের উত্তর সঠিক হবে সি। এখন আরেকটা চেক করার উপায় আছে, খেয়াল করে দেখো তো, 2 দিয়ে আমরা যাকেই গুণ করি তার সেটা সবসময় জোড় হয় না? 2 দিয়ে আমরা যাকেই গুণ করি, 2n যদি বলি, 2 এর সাথে ধরো 14 গুণ করছি, কিংবা 2 এর সাথে 11 গুণ করছি, কিংবা 2 এর সাথে 10 গুণ করছি, যাই গুণ করি না কেন সবসময় কিন্তু আমাদের এগুলো কি আসে? জোড় সংখ্যা আসে, তাই না? সবসময় জোড় সংখ্যা আসে, এই যে সব কয়টা জোড়। তাহলে 2n সংখ্যাটা, 2n হলো জোড়ের সূত্র। এখন আমাকে বলো, জোড় সংখ্যা থেকে বিজোড় সংখ্যা কি এক ডিফারেন্স সবসময় ক্রমিকের হিসাবে গেলে? তাহলে আমরা জোড়ের সাথে যদি 1 যোগ করি তাহলেই আমরা সবসময় বিজোড় সংখ্যা পাবো। এই কারণেই আমাদের সঠিক উত্তরটা হবে সি। এই কারণে আমাদের সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে সি। এটা তোমরা এর আগেও নিশ্চয়ই পড়ে এসেছো যে টুয়াইস n প্লাস 1 সবসময় বিজোড়ের সূত্র, এবং টুয়াইস n সবসময় কিসের সূত্র? টুয়াইস n সবসময় সূত্র হলো জোড়ের। ঠিক আছে, ওকে। আমি আপাতত এইটাই তোমাদেরকে আরেকবার দিতে চাই, একটু তোমাদের মনোযোগটা কেমন আছে ক্লাসে এটা দেখার জন্য, যে আমি যেটা বলেছি তোমরা কি সেটা আদৌ বুঝতে পেরেছো কিনা, কিংবা ক্লাসটা যে করছো ক্লাসের মধ্যে আসলে কতটুকু মনোযোগ তোমরা ধরে রেখেছো। এটার জন্য এই কুইজটা তোমাদেরকে আবার দিচ্ছি। তোমরা প্রশ্নটা দেখতে পাবে ওখানে বোর্ডে, এবং আমি তোমাদেরকে কুইজটা দিচ্ছি। ঠিক আছে, প্রশ্নটা একটু ভালো করে পড়তে হবে, কিন্তু পড়ে আমি তোমাদেরকে এক্সপ্লেন করে বলে দিয়েছি। এখন তোমরা আসলে বুঝতে পেরেছো কিনা, বা তোমরা আসলে এই জিনিসটা মনোযোগ আছে কিনা ক্লাসে, এই জিনিসটা বুঝতে পারবো তোমাদের উত্তরটা দেখে। ঠিক আছে, তোমাদের উত্তরটা দেখে বুঝতে পারবো আমি তোমরা আসলে ক্লাসে কতটুকু মনোযোগী। ঠিক আছে, তাহলে শুরু করছি আজকের 9 নম্বর কুইজটা। আর একটু সময় লাগছে, হয়ে যাবে দ্রুত। শুরু হয়েছে। আমার মনে হচ্ছে ক্লাসে বেশ ভালো মনোযোগ আছে সবারই। আমি সবারই উত্তর দেখতে পাচ্ছি, খুবই সঠিক উত্তর দিচ্ছে, এবং এটা তো নাম্বারটা তো আমি যেটা এক্সপেক্ট করছিলাম সেদিকে চলে যাচ্ছে অনেকটা। ওকে 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 ওকে, আমি একটু কমেন্টও দেখতে চাই তোমরা কি আমার ক্লাসটা আসলে বুঝতে পারছো কিনা, বা ক্লাসটা করতে আসলে কেমন লাগছে একটু শুনতে চাই ক্লাসের মাঝেই। আমি একটু দেখি এখানে সঠিক উত্তর যারা দিছে তাদের নামটা একটু পড়তে চাই। সঠিক উত্তর যারা দিয়েছে তাদের নামটা একটু পড়তে চাই। আমি দেখছি এখানে সঠিক উত্তর দিয়েছে তৌসিফ, তাসনিয়া, ইয়াসমিন, ফাবিয়া, হাসান, ছায়া, সাদিকা ইসলাম, কৃষ্ণা, রেজা, আফিয়া, মাহিয়া জানি না কি লিখেছে, কৃষ্ণা সঠিক উত্তর দিয়েছে, লামিয়া সঠিক উত্তর দিয়েছে, ইশিকা নাওয়া সঠিক উত্তর দিয়েছে, তোয়েব সঠিক উত্তর দিয়েছে, কলি সঠিক উত্তর দিয়েছে। তার মানে আমি আসলে যেটা বুঝতে পারছি সেটা হলো তোমরা ক্লাসে অনেক মনোযোগী। আমার খুবই ভালো লাগছে, আসলে তোমাদের সাথে তোমাদের ক্লাসটা নিয়ে, কারণ আমি যেটা পড়িয়েছি, আমি মাত্র তোমাদেরকে যেটা পড়ালাম সেটার উত্তর তোমরা আবার সঠিকভাবে দিতে পারছো। দ্যাট মিনস তোমরা আসলে ক্লাসের মধ্যে মনোযোগটা দিয়েছো এবং পড়াটা বুঝতে পেরেছো। আমি এটা যেটার অ্যামাউন্টটা পাইছি সেটা হচ্ছে 93 পয়েন্ট সামথিং% আর কি, আর 30%। এটা একটা হিউজ অ্যামাউন্ট একটা ক্লাসের মধ্যে এতজন মনোযোগী আছে। আমার খুবই ভালো লাগছে এটা শুনে।
বা দেখে আমি বলছিলাম একটু আগে যে আমি 100% আসলে চাই, যে 100% হলে আমার টার্গেট হচ্ছে 100% সঠিক উত্তর দিবে। আচ্ছা, আমরা এরপরে চলে যাই 11 নম্বরে। আমি একটু বলে রাখতে চাই যে বাস্তব সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়। এখানে আমি বাস্তব সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়, এই পড়াটাও না আগের মতো, আমি আরেকবার বলছি, এখানে এই প্রশ্নটা আমি বলে দিব। বাস্তব সংখ্যাকে বলা হয় আর দিয়ে, আর দিয়ে আমরা বুঝি রিয়েল নাম্বার। আর দিয়ে আমরা বুঝেছি রিয়েল নাম্বার। এরপরে এন দিয়ে আমরা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, এখানে রিয়েল নাম্বার বলতে বাস্তব সংখ্যা। এই জিনিসটা পরীক্ষার হলে খুবই কমন পাবা, এটা এমসিকিউতে কমন পাইতে পারো, যে কোনো না কোনো পরীক্ষায় অবশ্যই কমন পাবা। এবং এই জিনিসটা অনেকে কি করে জানো, ভুল করে দিয়ে চলে আসে। এত সহজ একটা জিনিস, এত পড়া একটা জিনিস, কঠিন কঠিন জিনিসে সঠিক উত্তর দিয়ে আসে, কিন্তু সহজ জিনিসগুলো ভুল করে, পরে দেখা যায় মার্কটা কম আসে। এই কারণেই আমি বলতে চাই, সহজ জিনিস, যে জিনিসটা আমরা সহজে পাচ্ছি, অল্প এফোর্ট দিয়ে যেই মার্কটা আমরা নিয়ে আসতে পারছি, এটাকে কিন্তু হারানো যাবে না, ঠিক আছে? এই জন্য এই জিনিসগুলো মনে রাখতে হবে, এটা ক্লাসে মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, এন দিয়ে ডিনোট করা হয় ন্যাচারাল নাম্বার, যেটাকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা। যেটাকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? যেটাকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা। তাহলে এই এনটা হলো আমার ন্যাচারাল নাম্বার প্রকাশ করছে বা বাস্তব স্বাভাবিক সংখ্যা, আরটা দিয়ে বাস্তব সংখ্যা প্রকাশ করছে, কিউটা দিয়ে কি প্রকাশ করছে বলো তো, মূলদ, কোয়েশ্চেন্ট বলে এটাকে, এই জন্য কিউ। জেড দিয়ে হচ্ছে পূর্ণ সংখ্যা। তোমরা, আমি এই কথাটা দুইবার রিপিট করব, এবং আমি যখন রিপিট করব তখন যদি তোমরা মনে মনে এই কথাটা রিপিট করো তাহলে তোমাদের মনে থাকবে, কিংবা একটু উচ্চ স্বরেও যদি করো। এখানে একটা ট্রিক্স তোমাদেরকে বলে দিই, শোনো, কাজে লাগবে সারা জীবনে। অনেক অনেক সময় মা বাবারা বলে না যে জোরে জোরে পড়ো না কেন, জোরে জোরে পড়ো না কেন। জোরে জোরে পড়াটা কি জন্য ইম্পর্টেন্ট জানো? যখন তুমি জোরে জোরে পড়ো তখন তোমার মানে আমাদের তো ব্রেনের মধ্যে ডেটা বা ইনপুট ইনফরমেশনগুলো যায় অনেকভাবে, চোখ দিয়ে যায়, নাক দিয়ে যায়, কান দিয়ে যায়। তো যখন আমরা শুধু দেখে থাকি তখন আমাদের শুধু চোখ দিয়ে ইনপুটটা যায়, মানে ব্রেনের মধ্যে ইনফরমেশনটা শুধু চোখ দিয়ে যাচ্ছে। যখন আমরা জোরে জোরে পড়ছি তখন কিন্তু আমার চোখ দিয়েও আমি দেখছি, আমি আবার বলছি যখন, তখন আমার কানের মধ্যে জিনিসটা আছে, মানে এই জিনিসটা হচ্ছে একটু ভালো মতো মেমোরাইজ করার জন্য বা ভালো মতো মনে রাখার জন্য জোরে জোরে পড়া বা জোরে জোরে বলা বা সাথে সাথে বলাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে? তাহলে আমি আবারও বলছি, এন দিয়ে আমরা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বোঝাই, আর দিয়ে বাস্তব সংখ্যা, সি দিয়ে মূলদ সংখ্যা, এবং জেড দিয়ে পূর্ণ সংখ্যার প্রকাশ করা হয়, ঠিক আছে? আমি আবারও বলছি, তোমরা আমার সাথে সাথে বলবা, এন দিয়ে স্বাভাবিক সংখ্যা, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এবং যদি আরো লিখে ফেলো আরো খুব ভালো হয়, সংখ্যা, হ্যাঁ। এন হলো স্বাভাবিক সংখ্যা, 2 হলো আর হলো বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা, এবং 3 হলো ভগ্নাংশ। ভগ্নাংশ দেখেন আমরা এটা দিয়ে ভগ্নাংশ বলছে মূলদ সংখ্যা, কি বলছি, আর কিউ দিয়ে আমরা জেড দিয়ে আমরা দেখি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, ঠিক আছে? মনে থাকবে। আমি আবারও বলছি, এটা তোমাদের এমনি পড়ার কথা, আবারও বলছি, তোমাদের আর দিয়ে এখানে সবচেয়ে বেশি যেটা লাগে সেটা হচ্ছে আর, এন অ্যান্ড জেড। আর দিয়ে স্বাভাবিক সংখ্যা, আর দিয়ে বাস্তব সংখ্যা, এন দিয়ে স্বাভাবিক সংখ্যা, জেড দিয়ে পূর্ণ সংখ্যা। আবারও বলি, এন দিয়ে স্বাভাবিক সংখ্যা, আর দিয়ে বাস্তব সংখ্যা, এবং জেড দিয়ে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? ওকে, আমরা মূলত ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি।
আমি তোমাদেরকে কিছু সহজ ট্রিক দিয়ে ক্লাসটা শেষ করতে চাই। তার আগে বলতে চাই যে মূলত আমরা আজকে যে ক্লাসটা করেছি এই ক্লাসটা হচ্ছে আমরা পুরো ক্লাসটা পেলে হয়তো আর একটু সময় পেলে হয়তো আমি তোমাদেরকে দিয়ে আরো অনেকগুলো এমসিকিউ কিংবা আর পুরো চ্যাপ্টারটা শেষ করতে পারতাম, কিন্তু যেহেতু একটাই ক্লাস পেয়েছি তাই আমার কাছে মনে হচ্ছে এতটুকু যদি তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পারি তাহলে অন্তত পরীক্ষার হলে যে পরীক্ষা কোয়েশ্চেনগুলো আসে এমসিকিউ কিংবা সিকিউ এর সেই জিনিসগুলো তোমরা আর ভুল করবে না। ঠিক আছে, আমার কাছে মনে হয়েছে আমি অতটুকুই পড়িয়েছি। সো চলো আমরা যতটুকু পড়েছি অতটুকু থেকে একটু কুইক হ্যাকসগুলো মনে রাখি। এর আগে তোমাদেরকে একটা কথা বলে নিই, সেটা হলো তোমরা ফ্রি ডেমো ক্লাস করছো, তোমাদের যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে বা ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো। অনলাইন ব্যাচে ভর্তি হলে কিন্তু তুমি আজকের মতো এই যে ক্লাসগুলো নিচ্ছে এই ক্লাসটা কিন্তু আমি ওইখানে আরো কয়েকটি ভাগে নিতাম, 2টা ক্লাস নিতাম কিংবা 3টা ক্লাস নিতাম। সো সেখানে পড়াগুলো আরো ভালোভাবে আর সুন্দরভাবে হয়। যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা ফ্রি ক্লাসে অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো। ঠিক আছে, আমরা একটু কুইক হ্যাকসগুলো দেখে আজকে শেষ করব। আরেকটা কথা বলে রাখি, যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে কেমন লেগেছে এটা জানাবা, ভালো কিংবা খারাপ যাই লেগেছে এটা জানাবা, রিভিউ দিবা। আশা করি তোমাদের রিভিউ দেখে আমার যদি মনে হয়, তোমরা যদি বলো যে আপু আরো কিছু চেঞ্জ করা দরকার বা খুব ভালো লেগেছে, তাহলে খুব ভালো লেগেছে বললে আমি অনেক ইন্সপায়ার্ড হব। আর যদি কিছু চেঞ্জেসের কথা বলো তাহলে এই চেঞ্জেসগুলো পরবর্তী ক্লাসগুলোতে নিয়ে আসার চেষ্টা করবো। এই কারণে তোমাদের ফিডব্যাকটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা একটু শর্টকাটে চলে যাই। কুইক হ্যাকস হচ্ছে, আমি বলেছিলাম যে পূর্ণবর্গ সংখ্যা কি? পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4, 9, ঠিক আছে, 16। এই টাইপের পূর্ণবর্গ সংখ্যা যদি থাকে তাহলে সেটা হবে মূলদ। তার মানে √4 = 2, এটা মূলদ। দশমিক যদি শেষ হয় এবং কিংবা পুনরাবৃত্তি হয়, যেমন ধরো আমরা 3 এর উপরে পৌনঃপুনিক যেটা দিছে এটা কিন্তু মূলদ সংখ্যা। ঠিক আছে, যদি পুনরাবৃত্তি হয় তাহলে সেটা মূলদ হবে। p/q আকারে লেখা গেলে মূলদ, এটা আমাদের মনে রাখতে হবে। p/q আকারে গেলে সেটা হবে মূলদ। আরেকটা শর্ট ট্রিক্স হচ্ছে যে পূর্ণবর্গ নয়, যেমন √2, √5, √7, √9 না কিন্তু আবার, হ্যাঁ, √8, এই যাই কিছু দেখবো সবই হচ্ছে অমূলদ। দশমিক যদি শেষ না হয় তাহলে সেটা হবে না, যেমন পাই এর ক্ষেত্রে আমরা জানি 3.1416 এরকম চলতে থাকে, এই কারণে এটা অমূলদ। তার মানে আমরা বলছি p/q আকারে যদি লেখা না যায় তাহলে সেটাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। ঠিক আছে, আরেকটা কথা বলি সবার শেষে, একদম যা কিছু পড়েছি সবার মূল কথা মনে রাখবা। কার কথা? 1, 0 এবং 2 এর ক্ষেত্রে 2 কি? 2 হচ্ছে জোড় মৌলিক সংখ্যা, এটা কিন্তু মনে রাখতে হবে। 2 জোড় মৌলিক সংখ্যা, 1 মৌলিকও না যৌগিকও না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আশা করি আজকের ক্লাসটা আমরা একদম শেষ টাইমে চলে এসেছি। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, তোমাদের ফিডব্যাকগুলো দিবে, আমার খুব কাজে লাগবে। এবং তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো, তাহলে তোমাদের সাথে আমার নিয়মিত দেখা হবে। ঠিক আছে, ভালো থাকো। আজকের মতো ক্লাস আমরা এখানেই শেষ করছি। ঠিক আছে, আশা করি তোমরা যে পড়াগুলো পড়েছো মনে রাখবে এবং মনে থাকবে। ওকে, ভালো থাকো, বাই বাই।